তুই আসবি আর সবকিছু ঠিক করে দিবি, এই একটা আশা নিয়ে আমি এখনো বেঁচে আছি, তুই ফিরে আয়। মেঘলা এই বাসায় এসেছে 6 মাস পেরিয়ে গিয়েছে। এর মধ্যে নীরবের সাথে তার যোগাযোগ হয়েছে। নীরব তার টিসির ব্যবস্থা করে দিয়েছে। মেঘলা স্কুলে ভর্তি হলেও বাসায় কেউ জানে না সে স্কুলে পড়ে নাকি কলেজে পড়ে, কারণ মেঘলা ব্যাপারটা তাদের কারো কোনো ইন্টারেস্ট নেই। মেঘলা নিজের মতো করে স্কুলে যায়। নীরব প্রায় মেঘলার সাথে দেখা করে। মেঘলা এখন কাজ করতেই অভ্যস্ত হয়ে গিয়েছে। কারো খারাপ ব্যবহারে তার খারাপ লাগে না, সব মানিয়ে নিয়েছে। শুধু মানিয়ে নিতে পারেনি ভিলেনের ব্যাপারটা। মেঘলার মনে হয় কেউ যেন তাকে সারাক্ষণ ফলো করে, কিন্তু সে কাউকে বলতে পারেনি। অপেক্ষায় আছে রাফি আসলে বলবে। দেখতে দেখতে অবশেষে মেঘলার অপেক্ষার অবসান হতে চলছে। বিদেশ থেকে রাফি আসছে, তবুও খুব ভালো রেজাল্ট করছে সে। মেঘলা খুশি যেন আর ধরে রাখতে পারছে না। মেঘলা বলল, আজ আমার সব কষ্টের অবসান হবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, যেখানে থাকবে না কোনো খারাপ ব্যবহার, কোনো থাকবে না ভয়। বাসায় যেন খুশির রব চলছে। নেহা, মিলি, নাবিল সবাই খুশি যে মেঘলা প্রতিদিন বিরক্ত নিয়ে কাজ করলো, আজ নিজের ইচ্ছায় সব কাজ করছে। রাফির ঘর নিজের হাতে গুছিয়েছে। মেঘলা বলল, ছোট মা আমি আজ রান্না করি। তখন তিনি বলল, তুই পারবি সব করতে, কষ্ট হবে তোমা, আমি করি, তুই সাহায্য কর। মেঘলা বলল, না আমি করি, ভাইয়া যখন শুনবে আমি রান্না করতে পারি অনেক অবাক হয়ে যাবে, খুশি হবে। আমি ওর পছন্দের সব খাবারগুলো রান্না করব। উনি বলল, ঠিক আছে কর তাহলে। মেঘলা রাফির পছন্দের সব খাবার রান্না করলো। বিকালে নাবিল এয়ারপোর্টে গেল রাফিকে রিসিভ করতে। মেঘলা, কতদিন পর তোকে দেখবো, তুই নিশ্চয়ই ঠিক আমার মতোই অপেক্ষা করছিস। কথাগুলো ভাবতে ভাবতেই মেঘলা জামা বদলে নিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, সাথে একটা টিপও পড়ছে। সন্ধ্যায় নাবিলের গাড়ি এসে বাসায় থামলো। মেঘলার হার্টবিট বেড়ে গেছে। পৃথিবীর সকল ব্যস্ততা যেন ধমকে গিয়েছে। বুকের বাম পাশে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। এ যেন এক অদ্ভুত অনুভূতি। রাফিকে এক ঝলক দেখার জন্য তর সইছে না মেঘলার। ঠিক তখনই সকল নীরবতা ভেঙে এগিয়ে এলো রাফির মুগ্ধ নয়ন। মেঘলা তাকিয়ে আছে রাফির দিকে। মেঘলা বলল, মাশাল্লাহ কত সুন্দর হয়ে গিয়েছিস ভাইয়া, একদম পারফেক্ট লাগছে। মেঘলা ইচ্ছা করে একটু পিছে দাঁড়ালো যাতে রাফি ওকে খুঁজে নেয়। রাফি এসে প্রথমেই তার বাবা মা চাচা চাচিকে সালাম করলো। নেহা, মিলি দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরলো। রাফিও তাদেরকে জড়িয়ে ধরলো। মেঘলা কিছুটা অবাক হলো, কারণ সে দেখলো রাফি তাকে দেখেও কেন কথা বলেনি, এমনকি একবার দেখার পর আর এদিকে তাকাচ্ছেও না। মেঘলা বলল, ভাইয়া কি আমাকে দেখেনি নাকি ইচ্ছা করে আমাকে এড়িয়ে যাচ্ছে? না না না, এটা কি করে সম্ভব? এই পৃথিবীতে ও সবচেয়ে বেশি ভালো আমাকে বাসে, সেটা আমি জানি। ছোট মা বলল, কতদিন পর দেখলাম, কেমন আছিস বাবা? রাফি বলল, বিন্দাস আছিস ছোট মা, প্যারা দেওয়ার মতো কেউ নাই তো তাই। মেঘলা বলল, কথাটা কি আমাকে বলল, কি হচ্ছে এসব? তখন রাফির মা বলল, কিন্তু তুই একা কেন, নাবিল কোথায়? রাফি বলল, নাবিলের গাড়ি নিয়ে চলে এসেছি, রাস্তায় একটু কাজ ছিল তাই একাই এসেছি, ওরা পিছনে গাড়ি নিয়ে আসছে। মেঘলা মনে মনে বলল, ওরা মানে নাবিল ভাইয়া তো একা গিয়েছিল, এরই মধ্যে নাবিল আসলো, সাথে 2টা মেয়েও একটা ছেলেও আছে। ওরা আসতে রাফি এগিয়ে বলল, সুইট হার্ট ওয়েলকাম টু মাই হোম। কথাটা শুনেই মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা। মেয়েগুলো এসে রাফির মাকে জড়িয়ে ধরলো। তারপর রাফির মা বলল, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? মেয়েগুলো বলল, না খালামণি, একদমই হয়নি, রাফি ছিল তো। তোমার ছেলে এত কেয়ারিং, কি আর বলবো, ওর সাথে নরকে গেলেও মনে হয় না অসুবিধা হবে। বলেই মেয়েটা হেসে উঠল। রাফির মা বলল, তাই বুঝি, আচ্ছা চলো সবার সাথে পরিচয় করিয়ে দেই। সবার সাথে নীলিমা, ইশিকা আর ঈশানের পরিচয় করিয়ে দিতে লাগলো। মেঘলা এমনি তো সবার পিছনে দাঁড়িয়েছিল, এবার আরো পিছিয়ে গেল, সিঁড়ির কাছে দাঁড়ালো যাতে ওকে না দেখা যায়, কারণ ও নীলিমার সাথে পরিচিত হতে চায় না। রাফি কিছুক্ষণ কথা বলার পর বলল, আমি ফ্রেশ হয়ে আসি, খুব ক্লান্ত লাগছে। নাবিল বলল, হ্যাঁ যা ফ্রেশ হয়ে আয়। মা ওর খাবার দাও, আজ সারা রাত গল্প করব। রাফি হেসে বলল, তা তো অবশ্যই করব, তোর সাথে কত হিসাব বাকি আছে, নিতে হবে না? নাবিল বলল, হিসাব? রাফি বলল, ছাড়, পরে বলছি। নীলিমা তোমরাও যাও, ফ্রেশ হয়ে আসো। বলতে বলতে রাফি সিঁড়ির কাছে দিয়ে হেঁটে যাচ্ছিল। মেঘলা এবার রাফির খুব কাছে, তাও রাফি মেঘলার সাথে কোনো কথা না বলে চলে যাচ্ছিল।
ঠিক তখনই মেঘলার আর সহ্য হলো না, অভিমানী কণ্ঠেই বলে ফেললো। মেঘলা বলল, আমি দাঁড়িয়ে আছি, তুই দেখতে পাচ্ছিস না? রাফি মেঘলার দিকে তাকিয়ে তিল সরোর মতো হাসি দিয়ে বলল, হ্যাঁ দেখেছি, রং মেখে ঢং করার জন্য দাঁড়িয়ে আছিস, কিন্তু তুই ভুলে গেছিস রাফি মেয়েদের রূপে ভোলার ছেলে নয়। মেঘলা বলল, মানে? তখন রাফি বলল, এই যে ঠোঁটে রং মেখেছিস, কপালে টিপ পরেছিস, এগুলো কিসের জন্য? আমাকে ইমপ্রেস করার জন্যই তো, নাকি? এসব করে লাভ নেই, তার চেয়ে এভাবে সেজে রাস্তায় দাঁড়ায়া ভালো কাস্টমার পাবি। সবার সামনে কথাগুলি বলে রাফি চলে গেল। মেঘলা রাফির কথায় হতবাক হয়ে গেল, কিছু বলার সুযোগ পেল না, কারণ সে এই কথাগুলোর মানেই বুঝেনি। মেঘলা বলল, এটা কি হলো? রাগ তো আমার করার কথা ছিল, ওর জন্য আমি মরতে বসেছিলাম, তাও ওই সাত চুন্নিটাকে সাথে করে নিয়ে এসেছে, আবার আমাকেই বাজে কথা বলে গেল। মেঘলা নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বলল, ভাইয়া মনে হয় কোনো কারণে রাগ করছে। আচ্ছা, কিছুক্ষণ পর যখন দেখবে আমি ওর জন্য রান্না করছি, তখন নিশ্চয়ই রাগ কমে যাবে। এই ভেবে মেঘলা টিপ খুলে লিপস্টিক মুছে রান্নাঘরে গিয়ে খাবার গুছিয়ে এনে টেবিলে রাখলো। কিছুক্ষণ পর রাফি নিচে নামলো, এসেই টেবিলে বসে পড়লো। রাফি বল, উফ, কতদিন পর বাড়ির রান্না খাবো, আমার আর সহ্য হচ্ছে না। ছোট মা তাড়াতাড়ি দাও। নীলিমা, ইশিকা, ঈশান, নাবিল, নেহা, মিলি সবাই খেতে বসছে। ছোট মা বলল, হ্যাঁ আজ তোর পছন্দের সব খাবার রান্না হয়েছে। রাফি বলল, তাই তো দেখছি, দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। তখন রাফির ছোট মা বলল, এসব কে রান্না করছে জানিস? রাফি বলল, কে? ছোট মা বলল, মেঘলা। মেঘলার নামটা শুনে রাফি প্রচণ্ড রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হোয়াট? মেঘলা বলল, রেগে যাচ্ছিস কেন? আমি এখন রান্না করতে পারি, রান্না ভালো হয়, ভয় পাইস না, একবার খেয়েই দেখ। এই দেখ, তোর পছন্দের সব কিছু করেছি, পায়েসও করছি। রাফি দাঁতে দাঁত চেপে বলল, ছোট মা, আমি ঠিক কতদিন পর বাসায় আসলাম? তখন ছোট মা উত্তর দিল, 4 বছর পর। রাফি বলল, ও ঠিক কতদিন সেটা বলো। 4 বছর না, আমি আজ 1459 দিন পর বাসায় এসেছি। ছোট মা, তারপরও আমার জন্য একটু রান্না করতে পারলা না? ব্যাপারটা খুবই দুঃখজনক। যাই হোক, আমি বাইরে থেকে খেয়ে আসছি। রাফি যখন চলে যেতে চাইলো, মেঘলা রাফির হাত ধরে বলল, এত রাগ করছিস আমার উপর? আমি সারাদিন ধরে রান্না করলাম, তাও খাবি না? মেঘলা সেই আগের মতোই অনেকটা অধিকার নিয়ে রাফির হাত টেনে বলল, বস তো, তোকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, সব কিছুতে জেদ দেখাস না। কথাটা বলতে রাফি মেঘলার কাছে থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ঠাস করে মেঘলাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, মেঘলা অবাকের সর্বোচ্চ সীমা পৌঁছে গেল। রাফি বলল, কোন সাহসে তুই আমার গায়ে হাত দিস? আমি কি তোর মতো চরিত্রহীন নাকি যে তোর হাতে খাবো? আর ছেলেদের হাত করার ইচ্ছা থাকলে আমাকে নয়, অন্য কাউকে ট্রাই কর। তা আর শরীরের চাহিদা মেটাতে ইচ্ছা হলে রাস্তায় গিয়ে দাঁড়াস, টাকাও পাবি আর শারীরিক সুখও। নেক্সট টাইম আমার চোখের সামনে আসবি না, বলে দিলাম। মেঘলার থাপ্পড় দেওয়া গালে হাত দিয়ে রাফির দিকে তাকিয়ে আছে। সে রাফির এমন আচরণের জন্য প্রস্তুত ছিল না। 4 বছরে রাফি এত বদলে গিয়েছে সেটা মেঘলা ভাবতেও পারেনি। সে নিস্তব্ধ হয়ে গিয়েছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মেঘলার গাল লাল হয়ে গিয়েছে, হয়তো ব্যথা করছে, কিন্তু রাফির কথাগুলো মেঘলার মনের থাপ্পড়ের চেয়ে বেশি আঘাত করছে। তাই মনের ব্যথার কাছে শরীরের ব্যথা কোনো জায়গায় পেল না। রাফির ব্যবহারে শুধু মেঘলা নয়, সবাই অবাক হয়েছে। নাবিল বলল, মেঘলা কার সাথে কি করছে? আমি তো কিছু বলিনি রাফিকে, তাহলে কেন এমন ব্যবহার করলো? এত রাগ কিসের? রাফি বলল, আমি বাইরে খেতে যাব, তোমরাও সবাই চলো, আর বাসার সবার জন্য খাবার নিয়ে আসবো। ছোট মা, নেক্সট টাইম যেন মেঘলাকে আমি রান্নাঘরে না দেখি। ও যদি রান্না করে আমি এই বাসায় খাবো না, বলে রাফি সবাইকে নিয়ে বাইরে চলে গেল। রাফির মা বলল, ছেলেটা এতদিন পর আসলো, একটু শান্তিতে খেতে পেল না, যত সব, গা জ্বলে যায় একেবারে। নাবিলের মা মেঘলার মনের ব্যাপারটা বুঝতে পেরেছে, কিছু না বলে সেখান থেকে চলে গেল, কারণ মেঘলাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই। মেঘলা চোখ মুছতে মুছতে খাবারগুলো নিয়ে ফ্রিজে তুলে রাখলো। যদিও ফেলে দিতে ইচ্ছা করছিল, কিন্তু সে জানে খাবার ফেলে দিলে ওকে অনেক বকা শুনতে হবে। এদিকে নাবিল ড্রাইভ করছে, রাফি পাশে সিটে বসে আছে। রাফি রাগে ফুসফুস করছে। নাবিল বুঝতে পারলো কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটছে সেটা বুঝলো না। রাফি বাইরে গিয়ে সবার জন্য খাবার অর্ডার দিল, কিন্তু নিজের জন্য দিল না। নাবিল বলল, তুই নিলি না যে? রাফি বলল, ফ্রেন্ডস মিট আছে,
সেখানে যেতে হবে, তোরা খেয়ে বাসায় যা, আমি ওদের সাথে দেখা করে আসছি। রাফি চলে গেল। তারপর রাত 10টায় বাসায় ফিরল। সবাই তখন ড্রয়িং রুমে গল্প করছিল। রাফি এসে বলল মেঘলাও আছে, তবে সবার থেকে দূরে একা কোনায় বসে আছে। রাফি বসে নাবিলকে বলল তার ঘর থেকে লাকিস নিয়ে আসতে, সে সবার জন্য গিফট এনেছে, সেগুলো দিবে। নাবিল নিয়ে আসলো। রাফি একে একে সবাইকে গিফট দিল। সবাই তো খুশি, সবাই খুব খুশি। না, রাফি গিফটের সাথে সাথে সবাইকে অনেক চকলেটও দিল। মেঘলা সবই দেখছে, কিন্তু রাফি তার জন্য কিছুই আনেনি। সেটা দেখে মেঘলা এবার আরো অবাক হলো না। রাফি সবাইকে দেওয়ার পর চকলেটের কয়েকটা প্যাকেট ছোট মাকে দিল, বলল আমাদের আত্মীয়দেরকে দিয়ে দিও। সবাই গিফট উল্টে পাল্টে দেখছে। নেহা, মিলি, নীলিমা, ইশিকা, ঈশান, নাবিল সবাই চকলেট খাচ্ছিল। ছোট মা লক্ষ্য করলো রাফি মেঘলাকে কিছু দেয়নি, এমনকি চকলেটও দেয়নি। তাই তিনি মেঘলাকে ডাকলো। মেঘলা আসতেই প্যাকেট থেকে চকলেট দিয়ে বলল ওখানে দাঁড়িয়ে আছিস কেন, নে খা। মেঘলা কথা না বাড়িয়ে চকলেট নিয়ে নিল। সাথে সাথেই রাফি মেঘলার হাত ধরে ফেললো। মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকাতেই রাফি বলে উঠল ছোট মা, আমি বলছি আত্মীয়দের দিতে, তুমি বোধহয় শুনতে পাওনি, তাই কাজের মেয়েকে দিচ্ছ। ছোট মা বলল কি বলছিস? রাফি বলল অন্যের বাসায় যারা কাজ করে তাদেরকে কাজের মেয়ে বলে, তাই না? আমি তো সেটাই জানতাম। রাফি তখন মেঘলার হাত ধরেছিল। এবার মেঘলার দিকে তাকিয়ে বলল তোর লজ্জা বলতে কিছু নেই, তাই না? আমার দেওয়ার হলে তো আমিই দিতাম, তাই না? দেইনি যখন বুঝতেই পারছিস, তোর জন্য আনিনি, তবু রাক্ষসের মতো হাত পেতে নিতে লজ্জা করছে না? কথাটা শুনে সবাই হেসে উঠল। মেঘলা লজ্জা পেয়ে আমতা করে বলল না, মানে ছোট মা বলল তাই। মেঘলা সবার সামনে, বিশেষ করে নীলিমাদার সামনে খুবই লজ্জা পেল। তাই বিষয়টা ধামাচাপা দিতে মেঘলা চকলেটগুলি রেখে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মেঘলার চোখ দুটি ছল করছে, শুধু জল গড়িয়ে পাহাড় অপেক্ষা করছে। বিষয়টা নীলিমার ভাই ঈশান বুঝতে পেরে বলল আহ রাফি, কয়েকটা তো চকলেট হাতে নিছে, দিয়ে দে না, এমন করছিস কেন? রাফি বলল যাকে তাকে গিফট দেয় না বলে উঠে গেল। গভীর রাতে সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু মেঘলার চোখে ঘুম নেই, কারণ তার বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও আজ শেষ হয়ে গিয়েছে। তাই তার আর এখন আপন বলতে কেউ নেই। মেঘলা ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল সে কতটা অসহায়, সময়ের সাথে মানুষ আর মানুষের জীবন কতটা বদলে যেতে পারে, এসবই ভাবছিল। হঠাৎই খুব জোরে বাতাস বাইতে শুরু করলো। মেঘলার তখন মনে পড়লো ছাদে কাপড় আছে। গভীর রাত হওয়া সত্ত্বেও বৃষ্টি আসবে ভেবে সে ছাদে গেল কাপড়গুলি আনতে। যেতে যেতে হালকা বৃষ্টি পড়তে শুরু করছে। মেঘলা এক দৌড়ে কাপড়গুলো তুলে নিয়ে চিলকোঠার ছাদের নিচে দাঁড়িয়ে পড়লো, কারণ এবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নিচে যেতে হলে ভিজে যেতে হবে, তাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখন চোখ পড়লো ছাদে সে একা নয়, আরও একজন আছে। সে কাক ভিজা অবস্থায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। দেখে মেঘলা চিনতে বাকি রইল না, এটা রাফি। মেঘলা নিঃশব্দে পায়ে এগিয়ে গিয়ে রাফির পিছনে দাঁড়িয়ে অবাকের সাথে রাগ মিশিয়ে বলল তুই সিগারেট খাস? রাফি মেঘলার কথায় একটু বিচলিত হলো না, চমকে উঠল না, যেন এখানে মেঘলা আসারই কথা ছিল আর এই প্রশ্নটা করার কথা ছিল। ঠিক সেই ভাব নিয়ে পিছনে ফিরেই সিগারেট ঠোঁটে মিশাতে লাগলো আর শান্ত গলায় জবাব দিল খাই অনেক আগে থেকেই। মেঘলা বলল কিন্তু কেন? তুই তো সিগারেটকে খুব ঘৃণা করতি ভাইয়া। এবার রাফি মেঘলার দিকে তাকালো। রাফির তাকানো দেখে মেঘলা চমকে উঠল। রাফির চোখ দুটি টকটকে লাল হয়ে আছে। অনেকক্ষণ কাদার পর যেমনটা হয় ঠিক তেমনটা। মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে। এবার রাফি নীরবতা ভেঙে মেঘলার থাপ্পড় দেওয়া গালে আলতো করে হাত বুলিয়ে নিজের মুখে হতাশার হাসি টেনে বলল সব কেনর উত্তর হয় না রে। সে যাই হোক, এত রাতে তুই বাইরে কি করছিস? ঘরে যা মেঘলা। মেঘলা নিজের অশান্তি বলে উঠল তুই অনেক বদলে গেছিস রে ভাইয়া। রাফি আবারও হেসে বলল আমি নই, সময়টা বদলে গিয়েছে বলে হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে ভিজতে ভিজতে ভিতরে চলে গেল। রাফি নিচে এসে ভিজা কাপড় বদলে নিয়ে রুম থেকে বের হয়ে দেখলো মেঘলা নিচে আসছে। রাফি গিয়ে মেঘলার হাত টেনে ধরে মেঘলাকে ঘরে নিয়ে গেল। মেঘলা বলল কি হচ্ছে, এমন করছিস কেন? রাফি বলল এত রাতে বাইরে গিয়েছিলি কেন? আর কখনো মাঝরাতে রুমের বাইরে দেখলে পা ভেঙে দু টুকরো করে দেব, বুঝছিস?
কথাগুলো বলেই রাফি বাইরে চলে গেল। মেঘলা হা করে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর রাফি আবারও ফেরত আসলো। মেঘলা বলল, আবার কি হলো? রাফি বলল, 2 মিনিটের মধ্যে ভিজা কাপড় বদলে নিবি, আমি 2 মিনিট পর আবার আসবো। মেঘলা মনে মনে বলল, ভাইয়া কি পাগল হয়ে গিয়েছে নাকি? এই দেখলাম এত শান্ত ছিল, এখনই এখনই কেমন বাচ্চাদের মতো আচরণ করছে। রাফি বলল, বিড়বিড় করা বন্ধ কর, 2 মিনিট মানে 2 মিনিটটাই, তার মধ্যে 30 সেকেন্ড অলরেডি চলে গেছে। বলে রাফি বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে গেল। তখন মেঘলা মনে মনে ভাবলো, সবার সামনে এত অপমান করে আর এখন আসছে দরদ দেখাতে, আজব। এদিকে রাফি মেঘলার ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরে গেল আর সারা রান্নাঘর খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও মেঘলার রান্না করার খাবারগুলো না পেয়ে রাফি মেজাজ খারাপ হয়ে গেল। রাফি বলল, হারামজাদি খাবার কোথায় রেখেছে কে জানে, পেটে তো এবার ইঁদুর দৌড়াচ্ছে, কতটা জার্নি করে এসেছি, তাও সেই কখন এসেছি। বেশ খানিকক্ষণ খোঁজার পর রাফির মনে পড়লো ফ্রিজের কথা। তারপর গিয়ে দেখলো খাবারগুলো ফ্রিজে আছে। রাফি খাবার বের করে নিয়ে টেবিলে খেতে বসলো। ঠিক তখনই নাবিল পানি নিতে আসলো। রাফিকে খেতে দেখে নাবিল দৌড়ে রাফির কাছে গেল। নাবিল বলল, আরে দেখি এখানে কি হচ্ছে, উফ কি দৃশ্য, একদম প্রেমিক বন্দি করার মতো। তাকা এদিকে একটা সেলফি তুলি। রাফি বলল, রাগ তুলবি না আমার, সর এখান থেকে। তখন নাবিল বলল, সুন্দরী রমণী গরম গরম খাবার নিজের হাতে খাইয়ে দিতে চাইলো, তখন খেলা না। এখন চাইনিজ খাবার ফেলে ফ্রিজের ঠান্ডা খাবার খাচ্ছ, কাহিনী কি? রাফি চেঁচিয়ে উঠে বলল, তুই আর একটা কথা বললে তোকে এমন একটা কিক মারবো যে নিজের নামটাও ভুলে যাবি। নাবিল বল, যাক বাবা, আমি আবার কি করলাম? রাফি বল, কি করিসনি সেটা বল। নাবিল বলল, কি করছি তুই বল। রাফি বলল, তোর জন্য তখন এত ভালো ভালো খাবার খেতে পারলাম না। নাবিল বলল, তোর মাথার তার ছিঁড়ে গিয়েছে শালা, কিসের ভুলভাল বলছিস? আমি তোকে মানা করছিলাম নাকি? রাফি বলল, তা করিসনি, কিন্তু তুই থাকতে মেঘলা রান্না করার শিখতে হলো কেন? কি করছিলি তুই? বসে বসে ফিটার খাচ্ছিলি? তোকে বলে গিয়েছিলাম ওকে দেখে রাখবি। নাবিল বলল, ওরে এই ব্যাপার স্যার, এই জন্য খেপেছিলেন, আমি তো বুঝিনি। রাফি বলল, ওর উপর আমার রাগ আছে ঠিকই, কিন্তু তার মানে তো এই না যে ওর উপর অন্য কেউ খবরদারি করবে। ওকে শাস্তি দেয় যাই করে, শুধু আমি দিব, অন্য কেউ না, বুঝলি? এই কয়দিনে ও বাড়ির কাজের মেয়ে কি করে হয়ে গেল? তুই মরে গিয়েছিলি? নাবিল বলল, আমি কথা দিয়েছিলাম ওকে অন্য কারো হতে দেব না, এটা তো বলিনি যে ওর দায়িত্ব নিব। রাফি বলল, তুই কোন দায়িত্ব পালন করিসনি ফাউল। নাবিল বলল, সে যাই হোক, মেয়েটা এত কষ্ট করে রান্না করলো, ওর সামনে খেলে তো পারতি। রাফি বলল, ও তুই হয়তো ভুলে গিয়েছিলি নাবিল, মেঘলাকে আমি কখনো মাটিতে পা রাখতে দেইনি। সেই মেঘলা এখন রান্না করবে আর 14 গোষ্ঠী মিলে গিলবে, তাও আবার আমার সামনে, কিভাবে সম্ভব? কাউকে খেতে দিব না, তাই আমি খাইনি। আর ভবিষ্যতে যেন মেঘলাকে আর কখনো রান্নাঘরে যেতে না হয়, তাই বলছি, ও রান্না করলে আমি খাবো না। নাবিল বলল, ধ্বংসর, দেখি কেমন রান্না করছে। রাফি বলল, যা এখান থেকে, রান্না করছে আমার জন্য, তোদের কেন খাওয়াবো? এগুলো শুধু আমার অধিকার আছে, বুঝলি? তখন নাবিল বলল, ওরে কি লাইলি মজনুর প্রেম, ভাইয়ের বউ তো ভাবি হয়, তাই না? ভাবির কাছে দেওয়ারের দাবি আছে, বুঝলি? বলে পায়েসের বাটিটা নিয়ে খেতে খেতে বলল, দাঁড়া, ওটাকে ডেকে দেখাই কেমন রাক্ষসের মতো খাচ্ছিস। রাফি বলল, ডাক মানা করছে কে? ওকে তো আমি ঘরে লক করে এসেছি, সারাদিন ডাকলেও আসতে পারবে না। নাবিল বলল, তুই যে কি চাস সেটা বুঝি না, যত সব ফাউল কার্যকলাপ, মনে মনে ভালোবাসা রেখে লাভ কি যদি প্রকাশ করতে না পারিস? আচ্ছা যা, ডাকবো না, কিন্তু এটা বল, যাকে এত ভালোবাসিস সে কয়েকটা চকলেট নিল, তুই তাও খেতে দিলি না কেন? বলল, আমাকে আর রাগাস না নাবিল, তুই এই 4 বছর ওর কি খোঁজ চেয়ে রেখেছিলি? খোদা জানে, মেঘলার যে দাঁতে ক্যাভিটি আছে সেটাও জানিস না? চকলেট খেলে দাঁতে ব্যথা হবে তাই দেইনি। নাবিল বলল, তাই বলে এভাবে অপমান? রাফি বলল, হ্যাঁ, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এবার ওর পালা। নাবিল মনে মনে বলল, কষ্ট মানে? রাফি কি তবে সব জানে? নাবিল আর কিছু না বলে চলে গেল। রাফির খাওয়া দাওয়া শেষ করে রুমে যাওয়ার সময় মেঘলাকে দেখে গেল। মেঘলা ঘুমিয়ে গিয়েছে দেখে রাফি নিজের ঘরে চলে গেল।
রাত প্রায় শেষের দিকে অঝোরে ধারায় বৃষ্টি পড়ছে। মেঘলা আদো আদো ঘুমে টের পেল কেউ তার গলায় বুলাচ্ছে। মেঘলা চমকে উঠে বসলো। আজ আবারও সেই একই ঘটনা ঘটলো মেঘলার সাথে। মেঘলা তার সামনে বসে থেকে ব্যক্তিটিকে দেখে চিৎকার করে উঠল। তবে চিৎকার শুনে পাশে বসে থাকা ছেলেটি একদমই বিচলিত হলো না, বরং শান্তভাবে সরে গেল। আফসা আলোয় ছেলেটির মুখ দেখা যাচ্ছে না, হুডি টুপি মাথা পর্যন্ত ঢাকা, হাতে গ্লাভস, মুখে মাস্ক পরা। মেঘলা বলল, আপনি কে? আমার সাথে এমন কেন করছেন? সব সময়ের মতো এবারও ছেলেটি মুখে কথা নেই। মেঘলা চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে দেখলো এটা তার রুম না, এমনকি তার বাসাও না। মেঘলা বলল, আমি কোথায়? ছেলেটি হাতের ইশারায় করে মেঘলাকে অন্য রুমে যাওয়ার কথা বলল। মেঘলা যাচ্ছে না দেখে ছেলেটি এসে মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলাও সাথে সাথে ছেলেটির মুখে মাস্কটি খুলে ফেলার চেষ্টা করলো। ছেলেটি প্রচণ্ড রেগে গিয়ে মেঘলাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মেঘলা অবাক হয়ে গেল। ছেলেটি পকেট থেকে নোট কলম বের করে চিরকুট লিখে মেঘলার হাতে দিল। এরপর কখনো আমার সাথে বাড়াবাড়ি করলে এর ফল ভয়ানক হবে। এবার মেঘলার কাছে এগিয়ে এসে জোর করে মেঘলার গলায় একটা চেন পরিয়ে দিল। মেঘলা বলল, এটা কি? ছেলেটি আবারও চিরকুট দিল। অন্য কারো গিফট দেখে মন খারাপ করতে লজ্জা করে না? তুমি জানো না আমাকে একবার বললে সারা পৃথিবীটাকে তোমার পায়ের কাছে এনে দিব, তবুও কেন চোখের জল ফেললা? মেঘলা নিস্তব্ধ হয়ে আছে। ছেলেটি আবারও চিরকুট দিল, তাতে লেখা, রাফির ধারের কাছেও যেন তোমাকে আর কখনো না দেখি। মেঘলা কিছু বলার আগেই ছেলেটি মেঘলার মুখে রুমাল চেপে ধরল। যথারীতি সকালবেলায় মেঘলা নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলো। তবে চেনটা তার গলায় আছে। মেঘলা কয়েকবার খোলার চেষ্টা করলো, ব্যর্থ হলো, কারণ চেনটা পার্মানেন্ট লক করা। মেঘলা ভাবতে লাগলো, কে হতে পারে এই ছেলেটা? যেই হোক, আমার পরিচিত কেউ আছে। এটা কি নীরব? কিন্তু বাসার ভিতর কি হচ্ছে নীরব কি করে জানবে? আর রাফি হাওয়া হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, কারণ ও দেশে আসার আগে থেকে আমার সাথে এসব হচ্ছে। তবে কে? নাবিল ভাইয়া? কিন্তু এটা কিভাবে সম্ভব? নাবিল ভাইয়া আমার সাথে এমন কেন করবে? ও তো জানে আমি রাফিকে ভালোবাসি। এই ভিলেনকে সেটা আমার জানার দরকার নেই। আমি আজকেই রাফি ভাইয়াকে সব কিছু খুলে বলবো। নিশ্চয়ই খুঁজে বের করব কে আমার সাথে এমন করছে। মেঘলার ভাবনায় ছেদ পড়ল রাফির মার গলা শুনে। রাফির মা ডাকছে, কিন্তু মেঘলার যেতে দেরি হয়। রাফি মেঘলার নাম ধরে ডাকলো। রাফির গলার আওয়াজ মেঘলার কানে পৌঁছাতে দেরি হলো, কিন্তু মেঘলার যেতে দেরি হলো না। মেঘলা ছুটতে ছুটতে সেখানে গেল। মেঘলা গিয়ে দেখলো রাফি সহ সবাই বসে আছে। মেঘলার মা বলল, এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যায়নি? নবাবজাদি সবাই উঠে গেল, আর তোর ঘুম শেষ হয় না? নাবিলের মা বলল, আহ ভাবি, একটু ঘুমিয়েছে, এই জন্য এত বকাবকি করতে হয়। রাফি বলল, ছোট মা, লাই দিও না। মেঘলার শাশুড়ি তোমার মতো নাও হয়, আমার মার মতো হতেও পারে, তাই না? তাই বকা সহ্য করতে দাও। নাবিলের শাশুড়ি ঠিক হয়ে গিয়ে যাচ্ছে, কি অবাক করা কাণ্ড, তাই না? মেঘলা বলল, আমাকে ডাকছিলি ভাইয়া? রাফি বলল, ভাইয়া? কে কার ভাইয়া? আর তুই আমাকে কোন সাহসে তুই করে বলছিস? নাবিল বলল, রাফি, তোর না মাথাটা গেছে? তুই কি ভুলে গেছিস এটাকে? মেঘলা সারা জীবন তোকে ভাইয়া আর তুই বলে ডেকেছে। রাফি বলল, মাথা আমার নয়, তোর গিয়েছে। ওর সাথে আমাদের সম্পর্ক কি বলতো? ও আমাদের ফুপির মেয়ে, তাই তো? যেখানে ফুপিই নেই, তাহলে ওর সাথে কিসের সম্পর্ক? তাই ও এখন অস্ত্রিতা আর কিছু না। আর বাড়ির অস্ত্রিতা আমাকে তুই করে বলবে সাহস কি করে পায়? মেঘলা বলল, কি বলছিস এসব? রাফি মেঘলার কথা শুনে মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আবার তুই বলছিস? আপনি করে বলবি আমাকে? মেঘলা চেয়েছিল রাফিকে রাতের ব্যাপারটা সব কিছু বলতে, কিন্তু রাফির ব্যবহারে আর বলতে ইচ্ছা করলো না, তাই বললও না। তারপর মেঘলা একটু বিরক্ত ভাব নিয়ে বলল, আচ্ছা স্যার, বলুন আপনার জন্য আমি ঠিক কি করতে পারি? তখন রাফি বলল, আমি না, তোকে মা ডেকেছে। মেঘলা বলল, বাড়ির অস্ত্রিতাকে তুই করে বলাটা যে অভদ্রতা, সেটা কি বিলেতে ফিরতের সম্মানিত রাফি চৌধুরী জানেন না? রাফি বলল, কি বললি? মেঘলা রাফির কোনো কথায় পাত্তা না দিয়ে রাফির মার কাছে গিয়ে বলল, কেন ডেকেছেন? তখন রাফির মা বলল, চাটা কে দিবে শুনি একটু। তখন মেঘলা বলল, আমি দিতাম যদি আপনার উদ্ধট ছেলে আমাকে নিষেধ না করতো। তখন রাফি বলল, আবার বাজে কথা। মেঘলা বলল, বড় মা, আপনি আপনার ছেলের সাথে বুঝে নিন, আমি রান্না করব নাকি না। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার আবার ক্লাস আছে। তখন রাফি বলল, চোখের সামনে থেকে বিদায় হওয়ার চ্যাটিং কথা সহ্য হচ্ছে না আমার। তখন মেঘলা একটু মুখটা ভেঙচি চলে গেল। ছোট মা এসে, মানে নাবিলের মা এসে সবার জন্য চা এনে দিল। নাবিল আর রাফি পাশাপাশি বসছে। নাবিল বলল, ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? রাফি বলল, কি করলাম?
নাবিল বলল তুই করে বললে কি হয়? রাফি বলল বাচ্চা তার মার কাছ থেকে কথা শিখে, তুই কি সেটা জানিস না? নাবিল বলল হ্যাঁ জানি তো। রাফি বলল তো তুই নিশ্চয়ই চাস না আমার বাচ্চা আমাকে তুই করে বলুক। নাবিল বলল মানে কি? রাফি বলল মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নেই? যাক, আর বুঝিয়ে বলতে পারলাম না, সামনে থেকে সর, ঘরে যাব। নাবিল বলল ওয়েট ওয়েট, বাচ্চারা মার কাছ থেকে কথা শিখে, আর তোর বাচ্চা মেঘলার কাছ থেকে কথা শিখে তোকে তুই করে বললে, যার মানে হলো মেঘলা তোর বাচ্চার মা হবে। রাফি বলল যাক, এতক্ষণ পর মাথায় ঢুকলো, কিন্তু অবাক হচ্ছিস কেন? তুই কি এটা আজ নতুন জানলি নাকি? ছোট থেকে কম হলেও 1000 বার বিয়ে হয়েছে আমাদের, এবার শুধু বাচ্চা আসার অপেক্ষা। কথাগুলো বলতে বলতে রাফি চলে গেল। নাবিল বলল কি যে চাই এই ছেলে কে জানে। মেঘলা রেডি হয়ে নিজের রুম থেকে বের হতেই রাফির গলা শুনতে পেল। মেঘলা বলল আবার কি হলো? রাফি বলল তোকে আমি নিয়ে যাব। মেঘলা বলল আমি একাই যেতে পারি। রাফি বলল থাপ্পড় কি আরো একটা লাগবে নাকি? মেঘলা আর কোনো কথা বলল না। রাফি আর মেঘলা একসাথে বাইরে গেল। আজ অনেক দিন পর রাফি আবারও বাইক নিয়ে বের হলো। রাফি বলল ওঠ। মেঘলা বলল বাইক কেন, গাড়িতে যাই। রাফি চোখ গরম করে মেঘলার দিকে তাকাতেই মেঘলা উঠে বসলো। রাফি বলল ধরে বস। মেঘলা দূরেই বসে আছে। রাফি বলল হাত ভাঙার কথা মনে হয় ভুলে গিয়েছিস। আচ্ছা আমার কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা বসে থাক, পরে কিছু বলতে আসিস না। মেঘলা মনে মনে বলো নিজেকে কিভাবে কে জানে সব কিছু জোর করে করিয়ে নিবে, ভিলেনের আচরণ যত সব। মেঘলা বাধ্য হয়ে রাফিকে জড়িয়ে ধরলো। রাফি ড্রাইভ করতে করতে বলল লজ্জা করে না? মেঘলা অবাক হয়ে বলল তুই তো না সরি, আপনিই তো বললেন ধরে বসতে। রাফি বলল এসবের কথা বলিনি, এত বড় ড্রিঙ্গি মেয়ে এখনো স্কুলের গন্ডি পার হতে পারিসনি, সেটার কথা বললাম। মেঘলা মনে মনে ভাবলো ভাইয়া কি তবে সব জানে? রাফি বলল চুপ করে আসিস কেন? তুই বল, উল্টাপাল্টা কাজ না করলে এখন তুই কলেজে পড়তি তাই না? মেঘলা বলল স্কুলে চলে এসেছে, থামান। রাফি বাইক থামিয়ে মেঘলাকে স্কুলের গেটে নামিয়ে দিল। মেঘলাও চলে যাচ্ছিল। রাফি বলল ওই। মেঘলা বলল বলুন। রাফি বলল এদিকায়। মেঘলা বলল উফ ভালো লাগে না। কাছে এসে বলল কি হয়েছে বলুন। রাফি মেঘলার হাতটা টেনে কাটা দাগটায় একবার হাত বুলিয়ে দাগটার দিকে তাকিয়ে বলল জানিস কিছুদিনের মধ্যেই নীলিমার সাথে আমার বিয়ে। মেঘলা মনে মনে বলল আমার হাত কাটা তুই এটাও জানিস, আবার নীলিমার জন্য যে আমি এসব করেছিলাম সেটাও জানিস, তবু আমার সাথে এমন ভিলেনের মতো আচরণ করিস, তার মানে কি তুই সত্যি বদলে গিয়েছিস? মেঘলা বলল তো আমার কি, ভালোই তো, বিয়ে করেন। রাফি বলল যা ক্লাসে যা। মেঘলা রাগে গজগজ করতে চলে গেল। রাফি এবার স্কুলের সামনের দোকানটায় গেল। রাফি বলল মামা কেমন আছেন? দোকানদার বলল আরে রাফি যে কতদিন পর আসলা, এসো বসো। রাফি বলল না বসবো না, এটা নাও। দোকানদার বলল কি এটা? রাফি বলল এটা চেক। রাফি একটা চেক এগিয়ে দিয়ে বলল এতদিন বিদেশে ছিলাম আর আমার কোনো ইনকামও ছিল না, তাই দিতে পারিনি, তাই এখন দিচ্ছি 4 বছরের বিল একসাথে। দোকানদার বলল কিন্তু কিসের বিল? রাফি বলল ওই যে বলছিলাম মেঘলাকে প্রতিদিন আইসক্রিম দিবে। দোকানদার বলল কিন্তু মেঘলা তো আইসক্রিম। রাফি বলল জানি মেঘলা আইসক্রিম নেয়নি, ইনফ্যাক্ট ও তো স্কুলে আসেনি, কিন্তু কেউ যদি তার কথা না রাখে দায় তো আমার না, তাই না? আমি কথা দিয়েছিলাম ওকে, আমি আমার কথা রাখবো, তবে এই ব্যাপারে মেঘলাকে কিছু বলো না প্লিজ। কথাগুলি বলে চেকটা রেখে রাফি চলে গেল। দোকানদার খুব অবাক হলো। দুপুরে স্কুল ছুটি হওয়ার পর যখন মেঘলা বাসায় যাচ্ছিল, দোকানদার মেঘলাকে ডাকলো। মেঘলা বলল বলেন মামা। দোকানদার বলল আইসক্রিম খাবে? আইসক্রিমের কথা বলতে মেঘলার মুখটা মিলন হয়ে গেল। মুখে হতাশার হাসি টেনে বলল আমি আইসক্রিম খাই না মামা। দোকানদার বলল সে কি, তোমার তো আইসক্রিম খুব পছন্দের ছিল। তখন মেঘলা বলল সময়ের সাথে যদি মানুষ বদলে যেতে পারে তাহলে পছন্দ অপছন্দ আর কি দোষ বলো, সেটাও বদলাতে পারে বলেই চলে গেল মেঘলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তখনই তার সামনে এসে একটা গাড়ি থামলো। মেঘলা বলল আরে নীরব কেমন আছো? নীরব বলল ভালো আছি, এসো তোমাকে বাসায় পৌঁছে দেই। মেঘলাও উঠে গেল। মেঘলা বলল তুমি হঠাৎ এখানে? নীরব বলল আমি এখানে চলে এসেছি বাবার এখন নতুন ফ্যাক্টরি এখানে ওপেন হয়েছে তো তাই। মেঘলা বলল বাহ খুব ভালো হয়েছে। নীরব বলল তোমার খবর কি? শুনলাম রাফি নাকি দেশে ফিরছে, বিয়েটা কবে করছো? মেঘলা কোনো উত্তর দিল না। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলো। নীরব মেঘলাকে নামিয়ে দিয়ে চলে গেল। মেঘলা বাসায় ঢুকতেই দেখলো বাগানে কি সব যেন রান্না হচ্ছে।
রাফি নাবিল সবাই মিলে মজা করতে করতে মিলে রান্না করছে। মেঘলা ঘরে না গিয়ে সেখানে গেল। মেঘলা বলল, তোরা কি করছিস সেখানে? ঈশান বলল, আমরা তো পিকনিক খেলছি, এসো না তুমিও আমাদের সাথে অ্যাড হয়ে যাও। মেঘলা হা করে তাকিয়ে আছে। ঈশান হাত বাড়িয়ে বলল, আমি ঈশান, রাফির কাজিন। মেঘলাও হাত মিলিয়ে বলল, আমি মেঘলা। রাফি আর নাবিল দুজনেই তাদের দিকে তাকিয়ে আছে। মেঘলা স্কুলের ব্যাগটা রেখে এগিয়ে গিয়ে বলল, আমি হেল্প করে দেই। রাফি বলল, না, তোকে তো আমরা খেলায় নিব না, তুই হেল্প করবি কেন? মেঘলা বলল, মানে? রাফি বলল, আমরা ভাই বোনরা মিলে পিকনিক খেলছি, তোকে কেন নিব? তুই আমাদের কেউ না, বুঝছিস? চুপচাপ ঘরে যা। মেঘলা বলল, এমন করছিস কেন? আমি কি সব খাবার খেয়ে ফেলবো নাকি? আমাকে খেলায় নিলে কি হয়? রাফি আবারও সেই বিখ্যাত থাপ্পড়টা মেঘলার গালে বসিয়ে দিয়ে বলল, আবারও তুই করে বলছিস তোকে নিব না মানে নিব না, যা এখন এখান থেকে। মেঘলা আর কিছু না বলে চলে গেল। ঈশান বলল, ঈশান দেখেই বোঝা যায় এই বাসায় সবার ছোট মেঘলা, আমরা বড়রা সবাই খেলছি, ওকে নিলে কি হতো? রাফি বলল, হাত মিলিয়ে মজা পেয়েছিস মনে হচ্ছে, তাই আরো একটু করতে চাইতাছিস, তাই না? ঈশান বলছি, রাফি কি বলছিস? মেঘলা ঘরের ভিতর থেকে সব দেখছে। রাফি, নীলিমা, নেহা, মিলি সবার সাথে মজা করছে। মেঘলা বলল, সবকিছু কত বদলে গেছে, তুই কত বদলে গেছিস। যেই আমাকে তুই নিজের থেকেও বেশি ভালোবাসতি, আজ তুই সেই আমাকে কারণ ছাড়াই সবার সামনে থাপ্পড় মারিস, আমায় অপমান করিস। যে তুই আমি ছাড়া কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলতি না, আজ সেই তুই সবার সাথে মজা করছিস, শুধু আমাকে সহ্য করতে পারিস না। কথাগুলো ভাবতে ভাবতেই চোখের জল ফেলছে মেঘলা। তখনই ছোট মা মেঘলাকে ডাকলো। ছোট মা বলল, কিরে মেঘলা, নিচে আয়, স্কুল থেকে এসে তো খেলি না, খাবি আয়। মেঘলা চোখের জল মুছে নিচে গেল। এদিকে পিকনিকের রান্না প্রায় শেষের দিকে। রাফি বলল, সবাই চলো ফ্রেশ হয়ে আসি, এসে খাবো। সবাই যার রুমে গেল। মেঘলা ততক্ষণে খেয়ে নিয়ে ছোট মাকে কাজে হেল্প করতে। বেশ কিছুক্ষণ পর সবাই মিলে বাগানে গেল। কিন্তু সেখানে গিয়ে সবাই অবাক হয়ে গেল, কারণ তাদের রান্না করা খাবারগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কেউ ইচ্ছা করে সব খাবারগুলো ফেলে দিয়েছে। সবাই রেগে গেল। নেহা বলল, এই মেঘলা ছাড়া অন্য কারো কাজ হতেই পারে না। নীলিমা বলল, মেয়েটা এত ফাজিল কেন, ওকে নেয়নি বলে পিকনিকটা নষ্ট করে দিবে। নাবিল বলল, আজ তো ওর একদিন কি আমার একদিন। সবাই মিলে মেঘলাকে বকা দিতে দিতে ঘরে এসে নাবিল বলল, মেঘলার বাচ্চা কোথায় তুই? আজ একবার শুধু তোকে হাতের কাছে পাই, তারপর বুঝাবো। নেহা, মিলি, নীলিমা সারা বাড়ি খুঁজে দেখলো, কিন্তু মেঘলা কোথাও নেই। নাবিল প্রচণ্ড রেগে আছে, কিন্তু রাফি এখনো মেঘলাকে কোনো বকা দেয়নি বা রাগও করেনি। কিছুক্ষণ পর বলল, ওকে তোরা খুঁজে পাবি না। নাবিল বলল, কেন পাবো না? রাফি বলল, লুকিয়ে পড়েছে তাই। বলে রাফি নিজের ঘরে গিয়ে দরজা লক করে দিল। তারপর বলতে শুরু করলো, বের হ, এত ভয় পেলে হয় নাকি? মেঘলা রাফির আলমারির ভিতর থেকেই ভাবছে, ভাইয়া কি আমাকে বলছে, কিন্তু আমি যে এখানে লুকিয়েছি সেটা ও কি করে জানবে? রাফি বলল, বিড়বিড় করা বাদ দিয়ে বের হ, আমি জানি তুই আলমারির ভিতর আছিস। সারা জীবন এক জায়গায় লুকালে বোকাও বুঝবে কোথায় লুকিয়েছিস। বলে রাফি আলমারি খুলে দিল। মেঘলা বের হয়ে ইনোসেন্ট লুক নিয়ে বলল, আমি কিছু করিনি। রাফি বলল, কিছু করিসনি, তাহলে লুকিয়েছিলি কেন? মেঘলা সবাই আমাকে যেভাবে খুঁজছিল, আর তুই তো আমার কোনো কথাই শুনবি না, ঠাস ঠাস করে থাপ্পড় মারবি, তাই ভয় পেয়ে লুকিয়ে পড়ছি। রাফি বলল, তুই সত্যি আমাকে ভয় পেয়েছিস? মেঘলা বলল, খুব ভয় পেয়েছি। রাফি বলল, আচ্ছা যা, মারবো না। মেঘলা বলল, আর একটু থাকি তোর ঘরে, বাইরে গেলে সবাই আমাকে মিলে বকা দিবে। রাফি বলল, আচ্ছা থাক। মেঘলা গিয়ে সোফায় বসে বসে ভাবছে, কাজটা তো আমি করিনি, তাহলে কে করলো? রাফি বসে বসে ফোন টিপছিল। কিছুক্ষণ পর রাফি বলল, তোকে সবার বকা থেকে বাঁচাতে পারি যদি আমার কথা শুনিস। মেঘলা বলল, কি কথা? তখন রাফি বলল, আমার মাথাটা একটু টিপে দে, তো ব্যথা করছে। মেঘলা বলল, বাহ, এই তো সুযোগ। মনে মনে ভেবে কোনো প্রকার আপত্তি না করে দৌড়ে গিয়ে বলল, শুয়ে পর, এখনই দিচ্ছি। মেঘলা আগ্রহ দেখে রাফি অবাক হলো। তারপর মেঘলার গা ঘেঁষে শুয়ে পড়ল। মেঘলার নিজের শরীরে যত শক্তি ছিল সব খরচ করে রাফির চুল টেনে ধরলো। রাফি প্রথমে চমকে উঠল, পরে বুঝতে পারলো মেঘলা ইচ্ছা করেই এসব করছে, তাই কিছু বলল না, এমনকি বাধাও দিল না। মেঘলা মনে মনে বলল, এটা কি গন্ডার নাকি, এত জোরে টানছি তাও ব্যথা পায় না কেন? রাফি মিটি হেসে বলল, আমি রাফি মেঘলা নই তাই। মেঘলা চমকে উঠতে বলল, মামা মানে? তখন রাফি জিজ্ঞাসা করছিস না কেন ব্যথা পাচ্ছি না? মেঘলা বলল, কই, আমি তো কিছু বলিনি। রাফি বলল, সব কথা বলতে হয় না, বোঝা যায়।
মেঘলা বলল, আমি এখনই যাই। রাফি বলল, ভয় পেতে হবে না, মারবো না। মেঘলা বলল, যাক একটুর জন্য বেঁচে গেলাম, আর এমন করা যাবে না। মেঘলা এবার সুন্দর করে টিপতে লাগলো। রাফি বলল, আচ্ছা হয়েছে, আর লাগবে না, চল সবার সাথে ঝামেলাটা মিটিয়ে দিয়ে আসি। মেঘলা রাফির সাথে গেলে মেঘলাকে দেখে সবাই এগিয়ে আসলো, পারলে যেন এখনই মেঘলাকে চিবিয়ে খায়। মেঘলা ভয় পেয়ে রাফির পিছনে লুকিয়ে পড়ে। রাফি বলল, তুই এত ভীতু কেন, যা গিয়ে মাথা উঁচু করে সত্যিটা বল। মেঘলা এগিয়ে যেতে নীলিমা এগিয়ে এসে বলল, আমাদের পিকনিকটা নষ্ট করার এত সাহস হয় কি করে তোমার? বলে নীলিমা মেঘলাকে থাপ্পড় মারতে চাইলো। সাথে সাথে রাফি ঝড়ের বেগে নীলিমার হাত ধরে ফেললো। রাফি প্রচণ্ড রেগে গিয়েছে, চোখ দুটি মুহূর্তের মধ্যে লাল হয়ে গিয়েছে, কপালের মাঝে বরাবর রাগ ফুলে গিয়েছে। রাফি নীলিমার হাতটা এক ঝাটকায় ছেড়ে দিয়ে চোখ গরম করে বলল, মেঘলা, মেয়েদেরকে টাচ করার অভ্যাস আমার নেই, তবুও বাধ্য হয়ে ধরলাম তোমার হাত। কেন নীলিমা, ওর দিকে হাত বাড়ানোর সাহস হয় কি করে তোমার? নীলিমার সাথে সাথে সবাই অবাক হয়ে গেল। রাফিকে দেখে মনে হচ্ছে যেন তার কলিজা কেউ হাত দিয়ে ফেলছে। রাফির মা দৌড়ে এসে বলল, কি করছিস রাফি? তুই তো বলছিলি মেঘলা অস্ত্রিতা ছাড়া কিছু না, আর নীলিমা আমাদের গেস্ট, ওর সাথে এমন ব্যবহার করতে পারিস না তুই। রাফি বলল, গেস্ট তো কি হয়েছে, গেস্টের উচিত ভদ্রভাবে থাকা, আর অস্ত্রিতা মানে হলো যে কারো আশ্রয়ে থাকা। মেঘলা যেহেতু এই বাসায় অস্ত্রিতা হিসাবে থাকে, আর আমি এই বাসার একজন, যার মানে হলো ও আমার আশ্রয়ে থাকে, তাই আমার আশ্রয়ে থাকা কারোর দিকে অন্য কেউ হাত বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে তাকালেও আমি সেটা মেনে নিব না। এমনকি যদি সেটা তুমি হও তবু আমি মানব না। নেক্সট টাইম মেঘলার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, বুঝছো? রাফি নীলিমাকে ধমক দিলেও ওর কথা বলার ধরন দেখে নাবিল দেহা মিলি সবারই শিক্ষা হয়ে গিয়েছে, তাই পিকনিকের ব্যাপার আর কিছু বলল না। মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে। রাফি বলল, হা করে তাকিয়ে না থেকে এক কাপ চা করে আন, মাথা ধরে আছে আমার। রাফি চলে যেতেই মেঘলা রান্নাঘরে গেল। নীলিমা মনে মনে বলছে, এই অপমানের শোধ আমি তুলব। মেঘলা চা বানিয়ে টেবিলের উপর রেখে চিনি আনতে গেল। সেই ফাঁকে নীলিমা চায়ে মরিচের গুঁড়া মিশিয়ে দিল। মেঘলা চিনি নিয়ে আসছিল, তখন নীলিমার ভাই ঈশান এসে বলল, নীলিমা, আচরণের জন্য আমি দুঃখিত, তোমার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি, তুমি মন খারাপ করে নাই তো? মেঘলা হেসে বলল, না না না, একদমই না। চা দিতে দেরি হচ্ছে দেখে রাফি নিজের ঘর থেকে বেরিয়ে দেখলো মেঘলা গল্প করতে দেখে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। রাফি বলল, চাটা কি আজ পাওয়া যাবে? মেঘলা বলল, এই যে এক্ষুনি নিয়ে আসছি। মেঘলা তাড়াতাড়ি চাটা নিয়ে রাফির ঘরে গেল। রাফি চায়ের কাপে একটু চুমুক দিতেই কাপটা ছুঁড়ে ফেলে দিল। মেঘলা বলল, কি হয়েছে? রাফি এসে মেঘলাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলল, তুই আর কখনো আমার ঘরে আসবি না। মেঘলা ধাক্কার ভার সামলাতে না পেরে নিচে পড়ে গেল। রাফির সেদিকে খেলনি, সে দরজা লাগিয়ে দিল। মেঘলা উঠে অনুভব করলো পায়ে একটু ব্যথা পেয়েছে। সে নিজের ঘরে চলে গেল। দেখতে দেখতে রাত হলো। রাতে সবাই টেবিলে খেতে বসছে, মেঘলাও বসছে। তখন রাফি আসলো। রাফি মেঘলার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করছিস? মেঘলা বলল, মানে? রাফি বলল, কাজের লোক আর মালিক কখনো এক টেবিলে বসে খায় শুনছিস? মেঘলা বলল, আমি কি সত্যিই কাজের মেয়ে? রাফি বলল, তো কি, উঠ বলছি। মেঘলা জানে কথা না শুনে থাপ্পড় খেতে হবে, তাই খাওয়া বাদ দিয়ে উঠে গেল। রাফি বলল, প্লেট নিয়ে নিচে বস। মেঘলা বলল, তোরা খা, আমি খাবো না। রাফি বলল, আবার তুই করে বলছিস? রাফি মেঘলার প্লেট নিয়ে গিয়ে মেঘলাকে ফ্লোরে বসিয়ে দিল। ব্যাপারটা দেখে মোটামুটি সবারই খারাপ লেগেছে, শুধু নীলিমা খুশি হয়েছে। রাফি বলল, আজ থেকে তুই ফ্লোরেই খাবি। মেঘলা কিছু না বলে চোখের জল ফেলতে ফেলতে ফ্লোরে বসে খেয়ে নিল। পরের দিন সকালে মেঘলা স্কুলের জন্য বের হতেই দেখলো নীরবের গাড়ি বাসার সামনে পার্ক করা। মেঘলা অবাক হয়ে গাড়ির কাছে গেল। যাওয়ার সাথে সাথেই নীরব বলল, গুড মর্নিং। মেঘলা বলল, তুমি এত সকালে এখানে? নীরব বলল, তোমাকে স্কুলে দিয়ে আসবো, তাই এসেছি, ওঠো। মেঘলাও গাড়িতে উঠলো। নীরব বলল, কি ব্যাপার মেঘলা, তুমি আজ এত চুপচাপ যে? কিছু কি হয়েছে, মন খারাপ কেন? মেঘলা এবার কেঁদে ফেললো। নীরব তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বলল, কি হয়েছে মেঘলা? মেঘলা চোখ মুছতে মুছতে বলল, কিছু না, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। নীরব বলল, আমাকে বলো না কি হয়েছে, দেখবা হালকা লাগবে। মেঘলা বলল, আমার সাথে এমন কেন হয় বলতে পারো? মা কেন আমাকে ছেড়ে চলে গেল, বাবা কেন বদলে গেল, আমি কেন একমাত্র মেয়ে থেকে কাজের মেয়ে হয়ে গেলাম, কি ভুল ছিল আমার?
নীরব বলল, বোকামি, এর জন্য কাঁদতে হয় নাকি? উপরওয়ালা যেভাবে তোমার ভাগ্য লিখেছে তেমনটাই তো হবে। জেনে রাখো, দুঃখের পরেই সুখ আসে। দুঃখ না থাকলে সুখটা উপলব্ধি করা যায় না। তাই জীবনে দুঃখ আসে আবার চলেও যায়। নীরব একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খাও আর চোখ মুছো, সব ঠিক হয়ে যাবে। নীরব আবার গাড়ি চালাতে শুরু করলো, কিন্তু কিছুটা যাওয়ার পর দুইটা গাড়ি এসে নীরবের গাড়ির সামনে দাঁড়ালো আর কয়েকটা গুন্ডা টাইপের ছেলে এসে নীরবকে টেনে গাড়ি থেকে নামিয়ে নিল। মেঘলাও নেমে গিয়ে বলল, কি হয়েছে, আপনারা কারা? ছাড়ুন নীরবকে। ছেলেগুলোর মধ্য থেকে একজন বলল, ম্যাডাম, আপনার গায়ে হাত দেওয়ার পারমিশন নেই, তাই সরুন, বকবক করে কোনো লাভ নেই। কথা শেষ হওয়ার আগে কেউ একজন এসে মেঘলার পিছনে দাঁড়ালো আর ছেলেগুলো ইশারায় দিল। ছেলেটাকে দেখে অন্য ছেলেগুলো নীরবকে নিয়ে চলে গেল। মেঘলা বলল, আরে কোথায় যাচ্ছ? থামো বলছি। ওকে নিয়ে যাচ্ছ কেন? মেঘলা যেই দৌড় দিতে চাইলো, পিছন থেকে এসে সেই হুডি পরা ভিলেন এসে হাজির হলো। মেঘলা বলল, আপনি কে? আমার সাথে এমন কেন করছেন? ছেলেটি চিরকুট দিল, ছেলেদের সাথে মিশতে মানা করছিলাম না? মেঘলা বলল, নীরবের কোনো ক্ষতি করবেন না প্লিজ, আরও দুজনের ক্ষতি হবে। মেঘলা বলল, মানে কি? নেক্সট টার্গেট ঈশান, অপরাধ হাত মিলানো। মেঘলা বলল, না, এটা করবেন না প্লিজ। তারপর রাফি, অপরাধ থাপ্পড় দেওয়া। মেঘলা বলল, আমার কথাটা একটু শুনুন প্লিজ, ওদের ক্ষতি করবেন না প্লিজ। ছেলেটা হাসতে হাসতে চলে গেল। মেঘলা বলল, এখন আমি কি করব, কিভাবে রক্ষা করব সবাইকে? একদিকে ভাইয়ার অত্যাচার, অন্যদিকে এই ভিলেন। আমার জীবনটা পুরো ভিলেনময় হয়ে গেল। এমন আচমকা এমন ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তাই স্কুলে না গিয়ে বাসায় ফিরে আসলাম। আর এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। বুঝতে পারছি কিছু একটা ঘটেছে, বুকটা ধরপড় করে কাঁপছে। তাই এগিয়ে গিয়ে ছোট মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ছোট মা, সবাই এভাবে বসে আছে কেন? ছোট মা বলল, আরে বলিস না, ঈশানের হাতে ব্যথা পেয়েছে। কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেঘলা বলল, কিভাবে ব্যথা পেয়েছে? ছোট মা বলল, জগিং করতে গিয়েছিল, হঠাৎ নাকি ছিনতাইকারী আক্রমণ করে আর ঈশানের ফোনটা নিয়ে নেয়, আর তখন হাতাহাতিতে ঈশানের হাতে লেগেছে। আমার বোঝার বাকি রইল না, ওই ছিনতাইকারী সেই মুখসহ ধারী ভিলেন। এবার আমার মনে পড়লো, ভিলেন বলছিল তার নেক্সট টার্গেট রাফি। তাই তাড়াতাড়ি চারিদিকে রাফিকে খুঁজতে লাগলাম, কিন্তু ভাইয়া কোথাও নেই। তাই ওকে না পেয়ে মনের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল। মেঘলা ছোট মাকে জিজ্ঞাসা করলো, রাফি কোথায়? ছোট মা বলল, ও তো অনেক আগেই বেরিয়েছে, এখনো আসেনি। মেঘলা দৌড়ে গিয়ে রাফিকে ফোন দিল। রাফি ফোন ধরতেই মেঘলা বলে উঠলো, ভাইয়া কোথায় তুই? রাফি বলল, উফ, তুই কেন ফোন করছিস? আর তোকে বলছি না আমাকে ভাইয়া বলবি না? মেঘলা বলল, আচ্ছা বলবো না, তুই যা বলবি তাই বলবো, বলে ডাকবো, কিন্তু এখন তুই বাসায় আয় প্লিজ। রাফি বলল, কেন, কি হয়েছে? মেঘলা বলল, কিছু হয়নি, তবে তুই এখন না আসলে অনেক কিছু হবে। রাফি বলল, কি হবে? মেঘলা চেঁচিয়ে বলে উঠলো, তোকে আসতে বলছি না, এত প্রশ্ন করিস না, প্রশ্ন করবি না, তুই এখনই আসবি। রাফি বলল, তুই পাগল হয়ে গিয়েছিস? এতদিন পর ফ্রেন্ডদের কাছে এসেছি আর এখন তোর কথায় বাসায় যেতে হবে? ফোন রাখ, আমি আসতে পারবো না। মেঘলা বলল, আসবি না তো? রাফি বলল, প্রশ্নই ওঠে না, তুই কে যে তোর কথায় আমার শুনতে হবে? ফোন রাখ। মেঘলা বলল, আচ্ছা দেখ তাহলে এবার আমি কি করি। রাফি বলল, এই মেঘলা, নানা কিছু করিস না, আমি এখনই আসছি। মেঘলা বলল, তাড়াতাড়ি আসবি কিন্তু। রাফি ফোন রেখে দিল। মেঘলা মনে মনে বলল, যাক, ও সুস্থ আছে, তাহলে আর চিন্তা নেই, একবার বাসায় আসলে ওকে আর বের হতে দিব না। মেঘলা ফোন রেখে রাফির আসার জন্য অপেক্ষা করছে। তখনই ল্যান্ডলাইনের ফোন আসলো। মেঘলা ফোন ধরলো। ফোন ধরতেই অপর পাশ থেকে, এই নাম্বার যার, তাকে কি আপনি চিনেন? মেঘলা বলল, হ্যাঁ, এটা তো রাফি ভাইয়ার নাম্বার, কিন্তু আপনি কে? এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তাকে সিটি হাসপাতালে নিয়ে এসেছি, আপনার নাম্বারটা কল লিস্টের প্রথমে ছিল, তাই কল দিলাম, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। কথাটা শোনা মাত্রই মেঘলা কেঁদে উঠলো। ছোট মা তখন বলল, কিরে মেঘলা, তোর আবার কি হলো? তখন মেঘলা কেঁদে কেঁদে বলল, ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট মা। কথাটা শুনে সবাই অস্থির হয়ে গেল, কারণ রাফির বাসার সবার আদরের, তাই সবাই তাড়াতাড়ি হাসপাতালে গেল। মেঘলাও গেল। রাফি বেডে শুয়ে আছে, তার হাত ভেঙে গিয়েছে। সবাই রাফিকে জিজ্ঞাসা করছে, এসব কি করে হলো? রাফির বড় কোনো ক্ষতি হয়নি, তাই কেউ কাঁদছে না, শুধু মেঘলা সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে।
রাফি বলল, কি উল্টা পাল্টা প্রশ্ন করছো? অ্যাক্সিডেন্ট কিভাবে হয়? যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। তাই বলে মরা কান্না করার কিছুই নেই, আর এক ফোঁটা চোখের জল পড়লে খুব খারাপ হবে বলে দিলাম। সবাই অবাক হলো, কারণ কেউ তো কাঁদছে না। রাফির মা বলল, কে কাঁদছে? কার জল? এখানে তো কেউই কাঁদছে না। রাফি রাগী ভাব নিয়ে মেঘলাকে দেখিয়ে বলল, এই নেকাটাকে এখানে কে নিয়ে এসেছে? আর এখানে এত ভিড় করার কিছুই নেই, সবাই বাসায় যাও, বিশেষ করে এই নেকা রানীকে নিয়ে যাও, কান্নাকাটি আমার একদম সহ্য হয় না। তখন রাফির মা বলল, এই কাঁদবি না, এমন ভাব দেখাচ্ছিস যেন রাফিকে শুধু তুই ভালোবাসিস, আমরা ভালোবাসি না। রাফি বলল, সবই ভাব, আমাকে ইমপ্রেস করার জন্য ন্যাকামি করছে, এসব করে কোনো লাভ নেই। মেঘলা বলল, অভিনয় করে কি কান্না করা যায়? রাফি বলল, মুখে মুখে কথা বললিস, রুম থেকে বের হো বলতাছি। নীলিমা বলল, কথা কানে যায়নি, দাঁড়িয়ে আছো কেন? রাফি এমনিতেই অসুস্থ, ওকে রাগিয়ে দিও না, এখান থেকে যাও। মেঘলা বলল, তোমরা কেমন মানুষ? আমি কি কাউকে বিরক্ত করছি? কাউকে কাঁদাচ্ছি হতো না, সবার পিছনে দাঁড়িয়ে আছি, তবুও তোমাদের সমস্যা? তখন রাফি মনে মনে বলল, তুই থাকলে আমার অনেক সমস্যা, তোর কান্না আমার সহ্য হয় না, তুই এভাবে কাঁদতে থাকলে আমি সবার সামনে কেঁদে দিব, তুই তো সেটা বুঝবি না, তাই তোকে এখান থেকে বের করে দিতে হবে। মেঘলার কথা শেষ হওয়ার আগে রাফি বলল, নীলিমা, ওকে তুমি রুম থেকে বের করে দাও, বড্ড বেশি কথা বলে। নীলিমা গিয়ে মেঘলাকে রুম থেকে বের করে দিল। মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো, আর মেঘলা বলতে থাকলো, আমি এই ভিলেনকে কিছুতেই ছাড়বো না, আর একবার দেখা হোক শুধু। তখন ছোট মা বলল, আজ কি যে হয়ে গেল, ঈশানের সাথেও দুর্ঘটনা ঘটলো, রাফির সাথেও ঘটলো। সবাই রাফির সাথে কিছুক্ষণ কথা বলার পর ডাক্তার এসে বলল, সবাই এভাবে ভিড় জমাবেন না, পেশেন্টের হাতের ব্যথা পেয়েছে, বড় কোনো ক্ষতি হয়নি, তাই যে কোনো একজন ওনার সাথে থাকুন, বাকিরা চলে যান। ছোট মা বলল, ঠিক আছে, আমি থাকছি, ভাবি তোমরা যাও। রাফির মা বলল, কি বলছো? আমি ওর মা, আমি থাকবো, তোমরা যাও। মেঘলা বাইরে থেকে শুনছিল, তার খুব ইচ্ছা করলো যে সে থাকবে, কিন্তু রাফি ওকে রুমেই অ্যালাউ করেনি, তাই এখানে থাকতে দিবে না, এটা ভেবে ভয়ে বলতে পারলো না। নীলিমা বলল, খালামণি, তোমরা সবাই যাও, আমি থাকি, রাফির খেয়াল রাখবো, তোমাদের তো বয়স হয়েছে, কষ্ট হবে। রাফির মা বলল, তুই থাকবি, সেটা তো খুবই ভালো কথা, তাহলে তুই থাক। তখন রাফি বলল, তোমরা কেউই থাকবে না, আমার দেখাশোনা করার জন্য মেঘলা থাকবে। কথাটা শুনেই মেঘলা চমকে উঠল। মেঘলা বলল, আমি কি সত্যিই শুনলাম? নীলিমা বলল, কি সব বলছো? ও থাকবে কেন? রাফির মা বলল, ঠিকই তো, ও থাকবে কেন? রাফি বলল, ধরে নাও যে কাজের মেয়ের জন্যই থাকবে, বাসার কাজের মেয়ে থাকতে অন্যরা কষ্ট করবে কেন? সবাই যাও। নীলিমা বলল, কিন্তু? রাফি বলল, আমি এক কথা দুইবার বলি না, কোনো সিদ্ধান্ত নিলে সেটা কোনো কারণেই বদলাই না, তাই অযথা কথা বাড়িও না। একে একে সবাই চলে গেল। মেঘলা দরজার বাইরে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে তাকিয়ে আছে। রাফি অন্যদিকে তাকিয়ে আছে, সেদিকে তাকিয়ে থেকেই বলল, চোখ মুছে পানি দিয়ে ফ্রেশ হয়ে ভিতরে আয়। মেঘলা তাই করলো। রাফি বলল, বস। মেঘলা দূরে রাখা চেয়ারটায় বসতে চাইলো। রাফি হাত দিয়ে ইশারা করে কাছে এসে বসতে বলল। মেঘলা এসে বলল। রাফি বলল, কাঁদছিলে কেন? মেঘলা বলল, আবার কান্না পাচ্ছে। রাফি বলল, উফ, আবার? মেঘলা বলল, কি করব, আমার কান্না পাচ্ছে। রাফি এক হাত বাড়িয়ে বলল, আয়। মেঘলা রাফির বহুদূর নিজেকে জড়িয়ে নিয়ে রাফির বুকে মুখ গুজে কেঁদে দিল। রাফি বলল, তুই এত ইমোশনাল কেন মেঘলা? মেঘলা উত্তর দিল না, সে এক মনে কেঁদেই চলছে। রাফি বলল, কান্না বন্ধ করবি, না হলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। কান্না বন্ধ কর, তুই কাঁদলে আমার ভালো লাগে না, বুঝিস না? মেঘলা কান্না মুছতে মুছতে বলল, আমার সাথে তুই এখন এমন করিস কেন? তখন রাফি বলল, তোকে কষ্ট দিতে ভালো লাগে তাই। মেঘলা বলল, তুই খুব খারাপ হয়ে গিয়েছিস। রাফি হেসে বলল, তাই বুঝি? মেঘলা বলল, তুই শুধু আমাকে অপমান করিস। রাফি বলল, তাহলে প্রতিবাদ করিস না কেন? মেঘলা বলল, কেঁদেই কুল পাই না, প্রতিবাদ করব কখন? রাফি বলল, যেদিন অপমান করার পর কাঁদবি না, সেদিন থেকে আর অপমান করব না। মেঘলা বলল, মানে? রাফি মনে মনে বলল, ধুর, কি বলে ফেললাম, কই কিছু না তো, আমি কিছু বলিনি। মেঘলা বলল, কি যেন বললি? রাফি বলল, আবার তুই করে বলছিস, একটা থাপ্পড় মারবো, চুপ, আর একটাও কথা বলবি না।
মেঘলা এতক্ষণ রাফির বুকে শুয়ে শুয়ে কথা বলছিল, এবার উঠে যেতে চাইলো। রাফি মনে মনে বলল, উফ, ম্যাডামের রাগ হয়েছে, কেন যে মানা করি সেটাই তো বুঝবে না। ফাজিল মেয়ে, আমার যে ভালো লাগছে এটা কি বুঝে না? কিরে উঠছিস কেন? তখন মেঘলা বলল, কাজের মেয়ে মালিকের বুকে শুয়ে থাকাটা মানায় না। রাফি বলল, কি বললি? মেঘলা বলল, কথাটা আমার নয় আপনার। বলে মেঘলা উঠতে গেল। রাফি চিৎকার করে বলল, আহ, মেরে ফেললি। মেঘলা ভয় পেয়ে গেল। মেঘলা বলল, কি হয়েছে? রাফি বলল, নড়ে উঠলেই হাতে লাগলো। মেঘলা বলল, আমি বুঝতে পারিনি, সরি। রাফি বলল, ঠিক আছে, আর নড়িস না। মেঘলা ঠিক আছে বলে আবার রাফির বুকে শুয়ে পড়ল। মেঘলা বলল, এবার ঠিক আছে? রাফি বলল, একদম নড়বি না। তারপর রাফি মনে মনে বলল, তোকে কিভাবে শিক্ষা দিতে হয় আমি জানি, আমি ভালো করে জানি। এবার দেখি কিভাবে উঠিস। মেঘলা রাফির বুকে শুয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে ঘুমিয়ে গেল। রাফি মেঘলার কপালে চুমু খেয়ে বলল, পাগলি একটা। ঘুম থেকে উঠে নিজেকে রাফির বুকে দেখে অবাক হলাম, কারণ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, ততক্ষণে রাফিও ঘুমিয়ে গিয়েছে। মেঘলা বলল, এসব কি করছে আমি? ভাইয়ার দেখাশোনা করতে এসে নিজেই ঘুমিয়ে আসি, তাও ওর উপর। মেঘলা আস্তে করে উঠে গিয়ে রাফির গায়ে চাদর টেনে দিয়ে তারপর রাফির ওষুধ বের করলো। এর মধ্যে রাফিরও ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলো মেঘলা বসে আছে। রাফি বল, ওই মেঘলা। রাফিকে দেখে মনে হচ্ছে রেগে গিয়েছে। সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি কাছে গিয়ে বললাম, কিছু কি লাগবে? রাফি বলল, হ্যাঁ, আমার ফোনটা দে তো। আমি ফোনটা নিয়ে ভাইয়াকে দিলাম। রাফি নাবিলের নাম্বারটা ডায়াল করে, স্পিকার অন কর। আমি ডায়াল করে দিলাম, কিন্তু পরক্ষণে রাফি ভাইয়ার কথা শুনে পুরো অবাক হলাম। তখন রাফি নাবিলকে ফোন করলো আর বলল, 5 মিনিটের মধ্যে হাসপাতালে এসে মেঘলাকে নিয়ে যা। নাবিল বলল, আরে কি বলছিস? ও না আজ হাসপাতালে থাকবে। রাফি বলল, তুই কি আসতে পারবি নাকি অন্য কাউকে বলতে হবে? নাবিল বলল, এত রেগে যাচ্ছিস কেন? আমি আসছি। রাফি আমার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে বললাম, আমি কি কিছু ভুল করছি? আমার এতক্ষণ ঘুমানো ঠিক হয়নি, তাই না? সত্যি তো, আমি তোর যত্ন নেওয়ার জন্য এসে নিজেই ঘুমিয়ে গিয়েছি। রাফি বলল, আমাকে আর রাগাস না মেঘলা। মেঘলা বলল, এই দেখ, কান ধরছি, এমন হবে না, সরি রে, প্লিজ থাকতে দে, প্লিজ বাসায় পাঠিয়ে দিস না, আর ঘুমাবো না। রাফি তার বেডের পাশে টেবিলে থাকা একটা গ্লাস হাতে নিয়ে সজোরে সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারলো। গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভয় পেয়ে মেঘলার সাথে সাথে কেঁদে দিল, কারণ গ্লাসের ছোট ছোট টুকরাগুলি জানান দিচ্ছে রাফি কতটা খেপে গিয়েছে। বুঝতে পারছি না এত রাগের কারণ কি। একটু ঘুমিয়েছি তার জন্য এত রাগ? কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে। কিছুক্ষণ পর নাবিল ভাইয়া আসলো। আমি কাঁদছি দেখে নাবিল ভাইয়া রাফি ভাইয়াকে জিজ্ঞাসা করলো। নাবিল বলল, কিরে রাফি, কি হয়েছে? মেঘলা কি কিছু ভুল করছে? রাফি বলল, গাড়ি নিয়ে এসেছিস নাকি বাইক? নাবিল বলল, আরে বল না কি হয়েছে, মেঘলা কাঁদছে কেন? রাফি বলল, আমি কিছু জিজ্ঞাসা করছি। নাবিল বলল, বাপ রে বাপ, তুই তো পুরাই খেপে গিয়েছিস। রাফি বলল, বুঝতে পারছিস, তাহলে উল্টাপাল্টা প্রশ্ন করছিস কেন? তখন নাবিল ফিস করলো, বলল, গাড়ি নিয়ে এসেছি, বাইকে তো তুই আমার সাথে মেঘলাকে দিবি না, আমি কি জানি না? রাফি বলল, গুড, এই না হলে আমার ভাই। বোঝার জন্য ধন্যবাদ। এখন তাহলে এক্ষুনি এটাকে নিয়ে বিদায় হ, আর রাতে তুই আমার কাছে থাকিস। মেঘলা বলল, আমি যাব না, থাকবো। রাফি চোখ গরম করে বলল, এত কথা বলার সাহস কিভাবে পাচ্ছিস? কি ভেবেছিস হাত ভাঙা তাই মারতে পারবো না? মেঘলা বলল, আমার যখন হাত ভেঙেছিল তুই আমার সাথে ছিলি, আমি এখন তোর ঋণ শোধ করব। রাফি এবার জন্য আরো খেপে গেল। রাফি বলল, কি করবি, ঋণ শোধ, তাই না? নাবিল উঠে ওকে একটা থাপ্পড় মার। নাবিল বলল, রাফি তুই শান্ত হ, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুই শান্ত হ প্লিজ। রাফি বলল, নিয়ে তো যাবেই, তার আগে একটা থাপ্পড় দে, আর মারার সময় মনে করবি মেয়ে নয় ছেলেকে মারতিস। কোনো মায়া দয়া ছাড়া এমন ভাবে মারবি যেন সারা জীবন মনে থাকে। তখন নাবিল একবার রাফির দিকে তাকায় আর একবার মেঘলার দিকে তাকায়। তখন রাফি বলল, বুঝতে পারছি তুই পারবি না, আমাকেই উঠতে হবে। বলে হাত ভাঙা নিয়ে উঠতে যেতে চাইলো, কিন্তু হাতে ব্যথা পেল। নাবিল বলল, কি করছিস, থাম। মেঘলা, দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ, দেখছিস না রাফি রেগে যাচ্ছে। আমি আর কি বলবো? রাফির রিয়াকশন দেখে বের হতে বাধ্য হলাম। আমার যেতে একদমই ইচ্ছা করছে না, তাই পিছনে ফিরে আবারও তাকালাম, কিন্তু রাফি ভাইয়া
আবারও ধমক দিল। রাফি বলল ন্যাকামি হচ্ছে এখানে, বের হ ডায়না বুড়ি। বুক ফেটে কান্না আসছে, তবুও ফিরে আসতে হলো। সারা রাস্তা কান্না করতে করতে নাবিল ভাইয়ের সাথে বাসায় ফিরলাম। ভাইয়া আমার আগে বাসায় ঢুকলো, নিজের রুমে গেল। আর আমি বাসায় ঢুকতে সবাই এসে আমাকে যা নয় তাই বলতে শুরু করলো। বড় মা বলল কিরে ভিডিওতে লাইক দে। বড় মা বলল কিরে মুখ পড়ি, ছেলেটাকে রেখে চলে আসলি, এতটুকু করতে পারলি না? কোনো কাজটাই তুই পারিস না, শুধু বসে বসে খেতে পারিস তাই না? তখন নীলিমা বলল আমি আগেই জানতাম এমন হবে, তাই তো আমি থাকতে চেয়েছিলাম। রাফি ও বোঝে না কাকে দিয়েছে রাজার পাঠ। খালামণি, একে যে তোমরা কেন বাসায় রেখেছো বুঝলাম না। আমি হলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ছোট মা সবসময় আমার পক্ষে থাকলো, আজ আমাকে বকা দিচ্ছে। একে তো ভাইয়া থাকতে দিল না, আবার সবাই আমার কথা শোনাচ্ছে। মরে যেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, চুপচাপ দাঁড়িয়ে বকা শুনছি। তখন কেউ আমার পক্ষ নিয়ে বলল, কি হচ্ছে এখানে, ওকে তোমরা বকছো কেন? তাকিয়ে দেখলাম নাবিল ভাইয়া কথাগুলো বলছে। তখন ছোট মা বলল, বকবো না তো কি, আদর করব, ওকে যে দায়িত্ব দিয়ে আসলাম, ও রাফিকে একা রেখে চলে আসলো কি করে? নাবিল বলল, ও আসেনি, রাফি ওকে বের করে দিয়েছে। নীলিমা বলল, তাহলে নিশ্চয়ই খারাপ কিছু করছে, তাই তো বের করে দিয়েছে। এসব মেয়েদের যে কেন বিশ্বাস করো, এইসব মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই। নীলিমা এসে মেঘলার চুলের মুঠি ধরে বলল, কি করছিলি বল? নাবিল এসে নীলিমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, কেন বের করে দিয়েছে সেটা গিয়ে রাফিকে জিজ্ঞাসা করো, মেঘলাকে নয়। ঘাড়তেরা একটা ছেলে, কখন কি করে ওই জানে না। শুধু মেঘলার সাথে খারাপ ব্যবহার করছো কেন? মেঘলা তুই ঘরে যা বলেই নাবিল মেঘলাকে ঘরে পাঠিয়ে দিল। নাবিল বলল, আমি রাফির কাছে যাচ্ছি। নীলিমা বলল, দাঁড়াও, হয়েছে, অনেক করছো, আর না তোমাদের কারো যেতে হবে না, আমি যাচ্ছি। আমার হাব্বির দেখাশোনা আমি করতে পারবো, সরো সামনে থেকে। নাবিল বলল, উফ, এসব মেয়েলি বিষয় একদম ভালো লাগে না, এই সড়ক তো রাফি একা আছে, যেতে হবে। নীলিমা বলল, তোমাকে যেতে মানা করলাম না, শুনতে পাওনি? আমি যাব, আর কেউ না। নাবিল বলল, মানে কি? নীলিমা বলল, একটা বিষয় খেয়াল করেছি, তুমি সবসময় ওই মেয়েটার পক্ষ নাও। মেয়েটা নিশ্চয়ই কোনো ভেজাল করছে, যার কারণে রাফি চায় না ও হাসপাতালে থাকুক। তুমিও তো ওই মেয়েটার পক্ষে, তাই তুমি গিয়ে হয়তো রাফিকে কোনো ক্ষতি করে দিবে, তাই তুমিও যাবে না, বুঝছো? নাবিল অবাক হলো। নীলিমা বলল, বড় মা, রাফি তোমার ছেলে না, ওকে যেতে মানা করো, বলো আমি যাব, আর কেউ না। নাবিল এবার হা হা করে হেসে বলল, বাসাটা দেখি রংমঞ্চ হয়ে গিয়েছে, নাবিলকে কেউ রাফির কাছে যেতে বাধা দিচ্ছে, ব্যাপারটা হাস্যকর। এই যে মিস, একটা কথা কান খুলে শুনে নিন, আমাকে রাফির কাছে যেতে শুধু বড় মা কেন, সারা বাড়ির লোক একসাথে হলেও আমাকে যেতে কেউ বাধা দিতে পারবে না। আজ প্রথমবার, তাই ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমার আর রাফির মাঝে ঢুকতে চাইলে এমন অবস্থা করব, নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। নীলিমা নাবিলের দিকে আঙ্গুল তুলে বলল, এই তুমি জানো কার সাথে কথা বলছো? আমি রাফির হবু বউ। নাবিল চোখ গরম করে বলল, আমার দিকে আঙ্গুল তোলার সাহস কি করে হয় তোমার? আর তুমি কে সেটা আমি জেনে কি করব? কেবল তো হবু, আগে বউ হও। নীলিমা বলল, তো তোমার কি মনে হয় হব না? নাবিল বলল, তর্ক করার সময় নেই, আমাকে যেতে হবে। বড় মা, তোমার ভাগ্নিকে বলে দিও আমার আর রাফির কেমন সম্পর্ক, আর এটাও বলে দিও একটু কম উঠতে। রাফি আর আমাকে নিয়ে বাড়াবাড়ি করলে মুখ থুবড়ে পড়বে। রাফি কারো ইশারায় চলে না, বউ তো দূরের কথা, মা বাবার কথাও শোনে না, নিজে যা ভাবে তাই করে। রাফি আর নাবিলকে আলাদা করা এত সহজ না। রাফির কাছে এই বাসার কেউ যাবে না, হাসপাতালের আশেপাশে কাউকে দেখলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আমি যাচ্ছি, ক্ষমতা থাকলে আটকে দেখাও, বলে নাবিল চলে গেল। রাফির মা বলল, নীলিমা কি করছিস? তোর শত্রু মেঘলা, তুই নাবিলের পিছনে কেন লাগতাছিস? রাফি আর নাবিল একজন অন্যজনের আত্মা। নীলিমা বলল, খালামণি, এই ছেলেটা সবসময় মেঘলাকে আগলে রাখে। রাফি মেঘলাকে কিছু বলতে গেলে ও এসে মেঘলাকে বাঁচিয়ে নেয়, তাই মেঘলাকে সরাতে হলে আগে একে রাফির কাছ থেকে সরাতে হবে। নাবিল হাসপাতালে গিয়ে চুপচাপ বসে আছে। রাফি বলল, কিরে, মুড অফ কেন? রাতে কোনো পার্টি ছিল নাকি? থাকলে যা ঘুরে আয়, আমি একা থাকতে পারবো। নাবিল বলল, না রে, মনটা একটু খারাপ। রাফি বলল, কিরে,
রাফি বলল, কি রে, কি হয়েছে বল আমাকে। নাবিল বলল, মেঘলাটা সারা রাস্তা কান্না করতে করতে গেল গেল তো ও, তাই ওকে তুই একটু বেশি কষ্ট দিয়ে ফেলছিস। রাফি বলল, কান্না তো একটু পরেই থেমে যাবে, কিন্তু এখানে থাকলে অসুস্থ হয়ে যেত। মেঘলা খুব ক্লান্ত ছিল, এসে ঘুমিয়ে পড়ছিল। আসলে আসলে সারাদিন বাসায় কাজ করে তো, তার জন্য হয়তো ক্লান্ত ছিল, তাই বাসায় পাঠিয়ে দিলাম যাতে ভালোভাবে ঘুমাতে পারে। রাত জাগলে শরীর খারাপ হয়। ও এমনি নড়ির পুতুল অকারণে অসুস্থ হয়ে যায়। হাসপাতালের পরিবেশ ওর সহ্য হবে না। নাবিল বলল, সেটা ভালো করে বললেই হতো, এত রাগ দেখালি কেন? রাফি বলল, ভালো করে যদি বলতাম ওর পায়ে পড়লেও যেত না। দেখলি না এত রাগ দেখাচ্ছি, তাও ভয় পায় না, থাকতে চায়। আর সত্যি বলতে একটু রেগেও গিয়েছিলাম, ওর সাথে একটু সময় কাটাবো ভাবলাম, কিন্তু ও সবটা ভেস্ত দিল। দেখছিলাম ওর চোখে ঘুম, ক্লান্তির ছাপ, তাই বললাম শুয়ে থাকতে, যাতে রেস্ট নিতে পারে। ভালো মতো রেস্ট নিলে তো সারা রাত একসাথেই থাকতে পারতাম, কিন্তু তা না, তিনি ঘুমাবেন না। আমার চোখটা একটু লেগে গিয়েছিল, উঠে দেখি মহারানী ঘুম থেকে উঠে পড়েছেন, তাই রাগে বের করে দিয়েছি। তারপর আবার বলে ও নাকি আমার ঋণ শোধ করবে। তুই বল, এরপরও রাগ না করে থাকা যায়? নাবিল বলল, অদ্ভুত টাইপের ভালোবাসা, কিন্তু তোর এই অদ্ভুত ভালোবাসার জন্য মেয়েটার কত বাজে কথা শুনতে হলো জানিস। ইনফ্যাক্ট গায়েও হাত তুললো। রাফি বলল, হোয়াট, কি বলছিস? নাবিল বলল, নীলিমা তুললো। রাফি বলল, বাসায় ফিরে ওর ব্যবস্থা করব। নাবিল বলল, ছাড় এসব, ওষুধ খেয়ে শুয়ে পড়, আমিও ঘুমাই। এদিকে মাঝরাতে সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। হঠাৎ করে নীলিমার চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে নীলিমার ঘরে গেল। মেঘলাও গেল, গিয়ে দেখলো নীলিমা মেঝেতে পড়ে আছে আর তার কপাল থেকে রক্ত পড়ছে। রাফির মা তাড়াতাড়ি গিয়ে নীলিমাকে টেনে তুললো। রাফির মা বলল, কি হয়েছে মা, খাট থেকে পড়ে গেলি কি করে? নীলিমা বলল, জানি না খালামণি, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হয় আমি যেন হাওয়ায় ভাসছি, তারপর কেউ যেন ইচ্ছা করে আমাকে ছুঁড়ে ফেলে দিল, তা না হলে খাট থেকে পড়ে এভাবে কপাল কাটে বলো? ঈশান বলল, কিন্তু তোর ঘরে দরজা তো লাগানো ছিল। নীলিমা বলল, আমি কিছু জানি না, আমার যা মনে হয় তাই বললাম। নীলিমাকে ব্যান্ডেজ করে দিয়ে সবাই যে যার রুমে ফিরে গেল। মেঘলাও ফিরে আসলো। মেঘলার বিষয়টা অদ্ভুত আর ভয়ের মনে হলো, কারণ সে নিজেও ঘুমের মধ্যে এমন পরিস্থিতির শিকার হয়, কিন্তু কখনো তাকে মারে না, বরং কখনো মাথায় হাত বুলায়, আবার কখনো চুমু খায়, কিন্তু চোখ খুলে তাকে খুঁজে পাওয়া যায় না, কেমন অনুভব করা যায়। মেঘলা এসব ভাবতে ভাবতে মেঘলা নিজের ঘরে যেতেই দেখতে পেল বিছানায় একটা চিরকুট, তাতে বড় বড় করে লেখা, জানি তুমি কি ভাবছো, হ্যাঁ যা ভাবছো তাই ঠিক, তোমার গায়ে হাত তুলে কেউ পার পাবে না, আর একটা কথা, আমার ব্যাপারে তার বিপদ ডেকে এনো না। এই পৃথিবীতে তুমি বাদে অন্য কেউ আমার ব্যাপারে জানবে না, যদি জানে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে দুইবার ভাববো না। কথাটা মাথায় রেখো। আমার পরিচয় খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই সবার সামনে আসব। ইতি, তোমার ভালোবাসার প্রত্যাশী ভিলেন। মেঘলা মনে মনে ভাবলো, তার মানে নীলিমা আপুকে ওই ভিলেনই ব্যথা দিয়েছে। চিরকুটটা পরে ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেল। তখন মেঘলা বলল, আপনি কে জানি না, তবে আপনার সাথে আমার কথা বলাটা জরুরি। কোথায় পাবো আপনাকে? আপনি কি আমায় ভালোবাসেন? যদি বেঁচে থাকেন সামনে এসে কেন বলছেন না? আপনার এই অদ্ভুত ভালোবাসায় যে আমার জীবন নরক করে তুলছে, বুঝতে পারছেন না? আমি এত প্রেশার আর নিতে পারছি না, সত্যিই পারছি না। কথাগুলো বলতে বলতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। পরের দিন সকালে ভাইয়ার জন্য নাস্তা নিয়ে হাসপাতালে গেলাম। ভেবেছিলাম আমি খাবার নিয়ে গেলে হয়তো ভাইয়া খুশি হবে, কিন্তু সেখানে গিয়ে মনে হলো আমি যেন ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে ফেলছি। রাফি বলল, তুই আবার এসেছিস কেন? মেঘলা বলল, খাবারটা। রাফি বলল, নিকুচি করেছেন তোর খাবারের? নাবিল এখানে ছিল না, ও কি আমাকে না খাইয়ে রাখতো? এত বড় হয়েছিস, এখনো স্কুলে পড়িস, তাও তোর লজ্জা করে না, তাই না? এভাবে ফাঁকি দিলে তো তুই 80 বছর স্কুলের গণ্ডি পার হতে পারবি না। মেঘলা এবার রেগে গেল আর বলল, না হতে পারলে নাই, তাতে তোর কি? পড়াশোনা করতেই হবে, এটা কোথাও লেখা আছে? রাফি বলল, বাহ, মুখে দেখি খই ফুটছে, কি ভাবছিস পড়াশোনা না করে কারো ঘাড়ে চেপে সারা জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিবি, তাই না? জি না, এত সহজ না। মূর্খ মেয়েকে কেউ বিয়ে করবেন না, আর বিয়ে না দিতে পারলে তো
আমার ঘরে সারা জীবন পড়ে থাকবি, সেটা আমি কি করে মেনে নিব? মেঘলা বল, কি আমার চাকরিজীবী রে, নিকুচি করছে, তোর খরচে চলার কোনো ইচ্ছা নেই আমার, আমার বর আছে বুঝলি। কথাটা শুনে রাফি আর নাবিল দুজনই অবাকের চরম সীমায় পৌঁছে গেল। রাফি বলল, কি আছে তোর, আবার বল, শুনতে পাইনি। নাবিল বুঝতে পারলো এখন মেঘলার কপালে দুঃখ আছে, তাই তাড়াহুড়া করে এগিয়ে এসে বলল, কিছু বলেনি মেঘলা, বের হ, তোর স্কুলে দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। বলেই মেঘলাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। রাফি বলল, নাবিল কি করছিস, ডাক ওকে। কি বললো শুনিনি একটু, এত সাহস কোথায় পায় আমার মুখে মুখে কথা বলার? নাবিল বলল, পাগল ছাগল নিয়ে আমার হয়েছে যত জ্বালা, তোরা দুইটাই সাইকো, কখন কি বলিস কি করিস কোনো ঠিক ঠিকানা নেই। রাফি বলল, ও বুঝে শুনে বললো তো আমি ওর কেউ। রাফি বলল, ও বুঝে শুনে বললো তো আমি ওর কেউ না, ওর বর আছে তাই না? আচ্ছা আমিও দেখি ওর এই বর কতটা ভালো রাখতে পারে ওকে। এদিকে মেঘলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতাছে, আমাকে পেয়েছেটা কি শুনি, এত সকালে উঠে কত কষ্ট করে রান্না করলাম, আর বিনিময়ে আমাকে মূর্খ বলল, আরো কত কি বলল, অপমান করলো, আমার যেন কোনো আত্মসম্মান নেই। যা, তোকে আর ভালোবাসবো না, ভালোবাসার শখ আমার মরে গেছে, এর চেয়ে নীরবই ভালো, আমার কত খেয়াল রাখে, একবারও আমাকে অপমান করে না। এদিকে রাফির রাগে গজগজ করছে। রাফি বলল, হাত ব্যথা না থাকলে আজ মেঘলার খবর করে ছেড়ে দিতাম, কিন্তু তা পারছে না। এই কথা বলে রাগে নিজের মাথার চুল ছিঁড়ছে। নাবিল বলল, হয়েছে, আর রাগ দেখাতে হবে না, খেয়ে নে। রাফি বলল, এই ডাইনি বুড়ির খাবার আমি খাবো না, সরা সামনে থেকে, ভালোর জন্য বললাম স্কুলে যেতে, আর জবাবে কি বলল শুনলি? তখন নাবিল বলল, আপনিও ভালোভাবে বলেননি, সুন্দর করে বললেই হতো, আর ওর হাতের খাবার খেতে না পারলে একটু পর তো নিজেই সুইসাইড করার উপক্রম করবি। চিনি না আমি তোকে, শালা, নে খা, এখানে ফ্রিজ নেই যে তোর রাগ থামা পর্যন্ত খাবার রাখা যাবে। রাফি বলল, তো রাগ করবো না কি করব, ওকে মানা করছি না রান্নাঘরে যেতে না, তবুও কেন গেল? নাবিল বলল, তোর মতোই তেরা, তাই গেল, আর মেয়েদের তো রান্না করতেই হয়, না হলে বরকে খাওয়াবে কি করে, কষ্ট হলে এর মধ্যে তৃপ্তি আছে। রাফি বলল, তা না হয় বুঝলাম, কিন্তু রান্না করে যে ভূতের মতো কালা হবে তখন? আচ্ছা সেটা না হয় মেনে নিলাম, কোথাও নিয়ে বের হব না, কারো সামনেও নিব না, অসুবিধা নেই, কিন্তু আমার বাচ্চাগুলো যে উকান্ডার বাচ্চার মতো দেখতে হবে, তখন কি হবে? তুই তো বলবি, তুই তো চাস আমার বাচ্চাগুলো কালা কালা হোক। নাবিল হাসিতে গড়াগড়ি খেতে খেতে বলল, ভাই তুই থাম, আর হাসাস না, হাসতে হাসতে আমি একদম শহীদ হয়ে যাব। ও গড, কি পরিমাণ ছেলে মানুষ তোর ভাবা যায়। তখন রাফি বলল, দেখিস তোকে আমি 7 চুন্নির সাথে বিয়ে দিব। নাবিল একটু হাসলো, আচ্ছা দিস, আর তা না পারলে তোর আর মেঘলার উকান্ডার মতো বাচ্চাদের সাথে আমার বাচ্চাগুলোর বিয়ে দিয়ে দিস। আচ্ছা তুই খেয়ে নে, আমি দেখতাছি তোকে বাসায় নেওয়ার কোনো পারমিশন পাই কি না। রাফি বলল, দেখ, গিয়ে যদি পারমিশন দেয় খুব ভালো হয়, বাসায় না হয় বেড রেস্টে থাকবো। নাবিল চলে গেল। এদিকে মেঘলার হঠাৎ মনে পড়লো নীরবের কথা, ওকে তো ভিলেন তুলে নিয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি নীরবকে ফোন দিল। নীরব বলল, হ্যাঁ মেঘলা বলো। মেঘলা বলল, ফোন ধরছো মানে, ঠিক আছো তুমি? কোথায় তুমি? নীরব বলল, হাসপাতালে। মেঘলা বলল, মানে কি? নীরব বলল, মানেটা তো আমি নিজেও জানি না, কাল এরা কারা ছিল সেটাও জানি না, এই মাস্ক পরা ছেলেটা বা কে ছিল, কারণ ছাড়াই ধুলাই দিয়ে চলে গেল, আমি কিছুই বুঝে উঠার আগেই সব ঘটে গেল। মেঘলা বলল, কোন হাসপাতালে আসো বলো, আমি আসবো। নীরব বলল, সিটি হাসপাতাল, 204 নাম্বার বেড। মেঘলা বলল, কি 203 নাম্বার বেড তো রাফি ভাইয়া আছে। নীরব বলল, ওমা, রাফির আবার কি হলো? মেঘলা বলল, অ্যাক্সিডেন্ট, তোমাকে সব বলবো, আগে আসি। নীরব বলল, এসো, আমাকে মেরে ওরা আবার হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছে। মেঘলা বলল, তার মানে ভাইয়াকে ওরাই? নীরব বলল, কিছু কি বলছো, শুনতে পাচ্ছি না। মেঘলা বলল, না কিছু না, থাকো আমি আসছি। কিছুক্ষণ পর মেঘলা রাফির বেডের সামনে দিয়ে যাচ্ছিল। নাবিল সেটা লক্ষ্য না করলো, রাফির চোখ এড়াতে পারেনি মেঘলা। রাফি সামনে দিয়ে কে গেল রে? নাবিল বলল, হাসপাতালে তো কত মানুষই আছে। রাফি বলল, মেঘলাকে দেখলাম মনে হলো। নাবিল বলল, আরে না, ও এতক্ষণে চলে গিয়েছে। রাফি বলল, একবার বাইরে গিয়ে দেখতো। নাবিল গিয়ে দেখে আসলো, কিন্তু মেঘলা রুমে ঢুকে গিয়েছে, তাই পেল না। এর মধ্যেই ডাক্তার এসে বলল, রাফিকে বাসায় নিয়ে যেতে পারবে, তবে কয়েকদিন বেড রেস্ট থাকতে হবে। নাবিল সব ফর্মালিটি শেষ করে এসে
রাফিকে নিতে আসলো। রাফি নাবিলের উপর ভর ভর ধীরে ধীরে হাঁটতে লাগলো। হঠাৎ রাফি থেমে গেল। নাবিল বলল, কিরে দাঁড়িয়ে গেলি যে, কষ্ট হচ্ছে, বসবি একটু? রাফি গম্ভীর গলায় উত্তর দিল, কষ্ট, খুব কষ্ট হচ্ছে রে। আচ্ছা, বসলে কি বুকের বাম পাশের ব্যথা কমবে নাবিল? নাবিল অবাক হয়ে রাফির দিকে তাকালো আর দেখলো রাফি ছল ছল চোখে তাকিয়ে আছে। নাবিল রাফির দৃষ্টির দিকে চোখ রাখলো আর দেখলো নীরব বেডে শুয়ে আছে। মেঘলা বসে বসে কাঁদছে। নাবিল রাফিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, নাবিল বলল, এই যুগে এগুলো ব্যাপার নাকি? বোকা, মন খারাপ করছিস কেন? ফ্রেন্ড থাকতেই পারে। রাফি বলল, এটাই মেঘলার বর, তাই না? নাবিল যদিও নীরবকে চিনে কিন্তু বলল না, উল্টো বলল, কি জানি না, আমি চিনি না। রাফি হেসে বলল, আমার সাথে লুকোচুরি করিস না। আজ থেকে 1471 দিন আগে ছেলেটাকে দেখছিলাম, মেঘলার হাত ধরে দাঁড়িয়েছিল। সেই দৃশ্য আমি এখনো ভুলিনি। কোনোদিন ভুলবো ও মা। এই চেহারা ভুল হওয়ার নয়। নাবিল বলল, রাফি, মেঘলাকে ডাকবো? রাফি বলল, প্রশ্নই আসে না। প্রতিটি মানুষের নিজের মতো চলাফেরার অধিকার আছে। চল আমরা যাই। আমাদের দেখলে মেঘলা হয়তো তার হাজব্যান্ডের সাথে পিরি সময় কাটাতে পারবে না, হাজার হোক বড় ভাই তো নাকি? নাবিল বলল, রাফি কি সব বলছিস? এখন তোমার বিয়ে হয়নি, কিসের বর? রাফি বলল, এটা আমার নয়, মেঘলার কথা। নাবিল, চল প্লিজ, আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তুই তো দেখি ভুলেই গেছিস আমি অসুস্থ। তখন নাবিল বুঝলো রাফি খুব কষ্ট পেয়েছে, কারণ রাফি রেগে গেলে ভাঙচুর করে, চেঁচামেচি করে, রাগের মাত্রা বেশি বেড়ে গেলে, কষ্ট পেলে একদম চুপ হয়ে যায়। আর কিছু বললে খুব শান্ত গলায় বলে, যেমনটা এখন বলল। তাই আর কথা না বাড়িয়ে রাফিকে নিয়ে বেরিয়ে গেল। মেঘলা বলল, আমি জানি আমার জন্যই তোমার এমন অবস্থা হলো। নীরব বলল, পাগলের মতো কি সব বলছো? তোমার জন্য কেন হবে? মেঘলা বলল, হ্যাঁ, আমার জন্য হয়েছে, এটাই সত্যি, কিন্তু কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না। নীরব বলল, আচ্ছা বলো তো। বলতে হবে না, ছাড়ো এসব। রাফির কি হয়েছে সেটা বলো। ও হাসপাতালে কেন? আর কাল তুমি বলছিলে বাসার সবাই নাকি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তো রাফি কিছু বলে না? মেঘলা বলল, ভাইয়া পুরোই বদলে গিয়েছে। ও আমাকে আর ভালোবাসে না, জানো? ওর না বিয়ে। নীরব বলল, মানে কি? মেঘলা বলল, হ্যাঁ, নীলিমা নামের মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। নীরব বলল, সেই নীলিমার জন্য তুমি, তার মানে সব সত্যি ছিল? মেঘলা হাউমাউ করে কেঁদে দিল। নীরব বলল, কেঁদো না মেঘলা, সব ঠিক হয়ে যাবে। মেঘলা বলল, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ রইল না। সময়ের ব্যবধানে সবকিছু পর হয়ে গিয়েছে। নীরব বলল, কে বলছে কেউ নেই? এই তো আমি আছি, সারা জীবন থাকবো। তোমার যে কোনো সমস্যা শুধু একবার আমাকে বলে দেখো। মেঘলা মনে মনে বলল, আমার অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা সেটা বললেই তুমিও বিপদে পড়বা। নীরব বলল, কি ভাবছো মেঘলা? মেঘলা বলল, না কিছু না। আচ্ছা, তোমার বাবা মা কেমন আছে? তাদেরকে তো দেখতে পাচ্ছি না, তারা কোথায়? নীরব বলল, আসেনি, আমি এই ঘটনার কথা কাউকে বলিনি। মেঘলা বলল, ও আচ্ছা, তার মানে তোমাকে দেখাশোনা করার মতো কেউই নেই? নীরব বলল, ডাক্তার নার্স আছে তো। মেঘলা বলল, ওরা থাকলে হয় নাকি? আচ্ছা, এখন থেকে আমি আসবো কেমন? কোনো দরকার হলে আমাকে ফোন দিও। নীরব বলল, আচ্ছা। মেঘলা বলল, এখন তাহলে যাই, পরে আবার আসবো। মেঘলা বিদায় নিয়ে বাসায় চলে গেল। ততক্ষণে রাফিরাও বাসায় চলে এসেছে। রাফি নিজের ঘরে মুখ গোমরা করে বসে আছে আর ভাবছে মেঘলাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। ঠিক তখনই মেঘলাকে দেখতে পেল। রাফি বলল, মেঘলা বলল, আজ আমার রক্ষা নেই, স্কুলে যাইনি, তাই জন্য নিশ্চয়ই মারবে। রাফি বলল, তোকে তো স্কুলে যেতে বলছিলাম, গেলি না কেন? মেঘলা বলল, না মানে। রাফি বলল, ছেলেদের সাথে ঢং করতে খুব ভালো লাগে, তাই না? মেঘলা বলল, কি বলছিস? রাফি বলল, হাসপাতালে গিয়েছিলি, আমি সব দেখছি, তাই অভিনয় করার দরকার নেই। মেঘলা মনে মনে ভাবছে, ও আচ্ছা, তাহলে নীরবের সাথে দেখছে, তাই তো বলি যে কিনা সবসময় মুখ ঘুরিয়ে থাকে। নিজের ঘরে ডাকা তো দূরের কথা, কিছু বলতেও চায় না, সে আমাকে ডাকলো কেন? রাফি বলল, চুপ করে আসিস যে, এত ঢলাঢলি করছিলি কেন বল? আমার এসব ভালো লাগে না, জানিস না? মেঘলা মনে মনে ভাবছে, তার মানে রাফি ভাইয়ার খারাপ লেগেছে। এই তো পেয়েছি, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তুই যে এখন আমাকে ভালোবাসিস সেটার প্রমাণ দিলি, এবার শুধু মুখ দিয়ে বলার অপেক্ষা। রাফি বলল, কিরে, জবান বন্ধ হয়ে গেল নাকি? মেঘলা বলল, নীরব আমার বর আর ও অসুস্থ, তাই গিয়েছিলাম। রাফি ধমক দিয়ে বলল, মেঘলা বলল, ধমক দিচ্ছিস কেন? তুই রাগি বা কেন করছিস? তুই কি আমাকে ভালোবাসিস? রাফি কিছু বলতে গিয়ে থেমে গেল। মেঘলা বলল, কি হলো বল? রাফি বলল, না, বাসি না। মেঘলা বলল, তাহলে আমার বরের কাছে আমি যাব না কেন?
রাফি বলল, বর বর করে মাথা খেয়ে নিচ্ছিস, একেবারে পৃথিবীতে যেন শুধু ওরই একটা বর আছে, আর কারোই নেই। রাফির রাগ দেখে মেঘলা মনে মনে খুব আনন্দ হচ্ছে, কারণ সে বুঝতে পারছে রাফি ওকে ভালোবাসে। রাফি বলল, মেঘলা তুই তো বড় হয়ে গিয়েছিস তাই না? মেঘলা বলল, হঠাৎ এমন প্রশ্ন করলি যে? রাফি বলল, বল না বড় হয়ে গিয়েছিস কি না? মেঘলা বলল, হ্যাঁ। রাফি একটা ধমক দিয়ে বলল, তো এখন মানুষ হসনি কেন? ধমক শুনে মেঘলা চমকে উঠলো। মেঘলার ভীতু চেহারা দেখে তাকিয়ে রাফির খারাপ লাগলো। রাফি বলল, ঠিক আছে ছেড়ে দিলাম, আর কখনো স্কুল মিস করবা না, খবর আছে। যা এবার তোয়ালাটা নিয়ে বের করে আয়। মেঘলা বলল, তোয়ালা দিয়ে কি হবে? রাফি বলল, তোকে মানুষ বানাবো। মেঘলা বলল, তোয়ালা দিয়ে শ্বাস বন্ধ করে মেরে ফেলবে নাকি? ওর যে রাগ, মারতেই পারে। তার আগে পালাই বাবা। বলেই মেঘলা যখন পিছনে ঘুরলো, রাফি সাথে সাথে খপ করে মেঘলার হাতটা ধরে ফেললো। রাফি বলল, খুব চালাক ভাবছিস নিজেকে তাই না? ভেবেছিলি হাত ভাঙা তাই পালাতে পারবি? শোন, আমার এক হাত ভাঙা, বুঝছিস, দুইটা না। বলেই রাফি মেঘলাকে টানতে টানতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। মেঘলা বলল, কি করছিস? স্যার বলছি। রাফি মেঘলাকে ছেড়ে দিয়ে দরজাটা লক করে দিল। মেঘলা বলল, কি করছিস? দরজা বন্ধ করছিস কেন? রাফি বলল, জামা খোল। রাফির মুখের কথাটা শুনে মেঘলা যেন আকাশ থেকে পড়লো। নিজের জামা আঁকড়ে ধরে বলল, বিদেশ গিয়ে কি তুই এত খারাপ হয়ে গিয়েছিস? ভাবতেই পারছি না। রাফি মেঘলার জবাব শুনে অবাক হলো। রাফি বলল, পাগল টাগল হয়ে গিয়েছিস নাকি? খারাপের কি দেখলি? মেঘলা বলল, তুই আমাকে জামা খুলতে বলছিস? রাফি বলল, হ্যাঁ খুলবিই তো, বরের সেবা করতে পারিস, আর আমি যে সারা জীবন তোর সেবা করলাম তার প্রতিশোধ দিবি না? মেঘলা বলল, তাই বলে এভাবে প্রতিশোধ নিবি? রাফি বলল, কি সব বলছিস? বুঝিয়ে বলতে সমস্যা কি? আমি শাওয়ার নেব, আমার হাত ভাঙা, আমি খুলতে পারবো না, তাই বলতাছি তোকে আমার জামাটা খুলে দে। এত ঢং করছিস কেন? মেঘলা বল, তুই আমার জামার কথা বলিসনি? রাফি রসগোল্লার মতো চোখ বড় বড় করে বলল, কি বললি? ও গড, তুই এটা ভাবলি কি করে যে আমি তোকে জামা খুলতে বলবো, তাও আবার আমার সামনে? মেঘলা বলল, যেভাবে বললি আমি তো তাই ভাবলাম। রাফি বলল, যার মাথা যেমন সে তো তেমনই ভাববে। গাদা পিটিয়ে কি আর মানুষ বানানো যায়? মেঘলা বলল, আমি গাদা না তুই গাদা, এটা শার্ট বলে। রাফি হাসতে হাসতে বলল, শার্টের বাংলা কি বলতো? মেঘলা বলল, কেন, জামা? রাফি বলল, তাহলে গাদা। আচ্ছা, তুই যেটা ভেবেছিস সেটাই ঠিক, দেখাবি একটু, দেখা না প্লিজ। মেঘলা বলল, কি দেখাবো? রাফি বলল, জামার নিচে কি আছে? বলতে বলতে রাফি মেঘলার দিকে এগিয়ে যেতে লাগলো। মেঘলা পিছাতে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। তারপর বলল, কাছে আসবি না, ভালো হচ্ছে না বলতাছি। রাফি মেঘলার কাছে এসে বলল, ওরে লজ্জাবতী রে, এত লজ্জা কবে হলো? আগে তো নিজেই সব দেখাতে চাইতি। মেঘলা বলল, আগে ছোট ছিলাম তাই। রাফি ধমক দিয়ে বলল, শার্টটা খোল ফাউল মেয়ে, অন্তত কাল দাঁড়িয়ে থাকার জন্য ওয়াশরুমে আসিনি। তোর এসব দেখার কোনো ইচ্ছা নেই আমার, আমি শাওয়ার নিব। মেঘলা বলল, তোর তো হাত ভাঙা, কিভাবে শাওয়ার নিবি? রাফি বলল, তুই আসছিস কি করতে? মেঘলা বলল, আমি কিভাবে তোকে? রাফি বলল, কেন, কি হবে? খোল বলছি, নাকি থাপ্পড় খাওয়ার শখ হয়েছে? মেঘলা বাধ্য হলো শার্ট খুলতে, না হলে মার খেতে হবে। রাফি বলল, ফাউল, গল্প বাদ দিয়ে আমাকে হেল্প কর। বলে রাফি শাওয়ার অন করে দিল। মেঘলা বলল, আহ, কি করলি? আমাকে ভিজিয়ে দিলি তো। রাফি বলল, সরি, বুঝতে পারিনি। আচ্ছা, আমার পরে তুইও শাওয়ার নিয়ে নিস। এবার আমাকে শ্যাম্পু করে দে তো। মেঘলা রাফির চুলে শ্যাম্পু করিয়ে দেওয়ার জন্য রাফির চুলগুলো বুলাচ্ছে। রাফি বলল, এ যেন স্বর্গসুখ। তুই যতই অন্য কারো হতে চাইবি, আমাকে ছেড়ে যেতে চাইবি, আমি ততই তোকে কাছে টেনে আনবো। মেঘলা, তুই সারা জীবন এভাবে আমার পাশে থাকিস, তুই শুধু আমার। রাফিকে খালি গায়ে ভেজা অবস্থায় দেখে মেঘলার অস্থির হতে লাগলো। মেঘলার অন্য দিকে তাকিয়ে রাফির গায়ে সাবান মেখে দিতে লাগলো। রাফি বলল, আরে যন্ত্রণা, আমার দিকে তাকাতে এতই সমস্যা? আমি কি দেখতে খুবই খারাপ নাকি? মেঘলা বলল, তোর লজ্জা করছে না? রাফি এবার মুখ তুলে মেঘলার দিকে তাকালো। মেঘলা লজ্জা পাচ্ছে দেখে রাফি রেগে গিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু মেঘলাকে দেখে সে অজানা এক দুনিয়ায় হারিয়ে গিয়েছে। মেঘলা পুরো ভিজে গিয়েছে, ভিজা চুল থেকে টুপটুপ পানি পড়ছে। মেঘলার গোলাপি ঠোঁটের উপর ফোঁটা ফোঁটা পানি জমেছে। এ যেন এক অদ্ভুত আকর্ষণ, যা দেখে রাফি নিজেকে আটকাতে পারল না। রাফি ধীরে ধীরে এগিয়ে গেল মেঘলার দিকে।
মেঘলা এক পা করে পিছিয়ে যেতে যেতে লজ্জার সাথে ভয়ে মিশে কাপা কাপা কণ্ঠে বলল। মেঘলা বলল, কি 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 করছিস ভাইয়া? রাফি মেঘলার ঠোঁটে আঙ্গুল চেপে ধরলো, ধরেই বলল, চুপ, একটাও কথা বলিস না। মেঘলা বলল, রাফি ভাইয়া এমনিতে সুন্দর, তার উপর খালি গায়ে ভেজা চুলে আমার একদম কাছে দাঁড়িয়ে আছে, তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পাচ্ছি আমি। জানি না আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। আমি ভাইয়াকে সরিয়ে দিতে চাই কিন্তু পারছি না। মন বলছে ও আমার সাথে মিশে থাকুক অনন্তকাল ধরে, কিন্তু শেষ পর্যন্ত নিজের মনের সাথে যুদ্ধ করে ভাইয়াকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু আমার সে আশা জলে ঢেলে দিল। ভাইয়া আমাকে দেওয়ালের সাথে মিশিয়ে দিল, এক হাত আমার কোমর চেপে ধরলো, তারপর নিজের ঠোঁট দুটি আমার ঠোঁটের সাথে চেপে দিল। এর আগে আমাকে এভাবে কিস করেছিল, তবে তখন আমার অনুভূতি হয়নি। আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করতে, মনে হচ্ছে যেন আজ আমি পরিপূর্ণ, আমার মাঝে আর কোনো অপূর্ণতা নেই। পৃথিবীর সব পাওনা এসে ভিড় জমিয়েছে আমার দরজায়, সব সুখ যেন আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। যাকে ভালোবাসি তাকে আজ নিজের করে পেয়ে গিয়েছি। আমার এতদিনের অপেক্ষা আজ সার্থক হলো। আর কি চাওয়ার আছে আমার? না, আর কিছু চাওয়ার নেই। আজ আমি পূর্ণ। মেঘলার চোখ বন্ধ করে আছে রাফি মেঘলার মাঝে ডুবে গিয়েছে অনেক আগেই। বেশ কিছুক্ষণ পর রাফির হুঁশ ফিরে আসলো, সাথে সাথে মেঘলাকে ছেড়ে দিল। রাফি বলল, আই এম সরি। কি থেকে কি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারিনি বলে রাফি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। ভাইয়ার এমন আচরণ কারণ বুঝলাম না, এমন কেন করলো? আর করলোই যখন সরি কেন বললো? মাথায় ঢুকলো না। আমি শাওয়ার নিচ্ছি, দাঁড়িয়ে ভিজছি আর ভাইয়ার কথা ভাবছি। কি থেকে কি ঘটে গেল? কিছুক্ষণ পর ভাইয়া আসলো। এক মুহূর্তে সে অনেকটা বদলে গিয়েছে, আবারও সেই আগের ভয়ানক রূপ নিয়ে ফিরে গিয়েছে। রাফি বলল, কিরে তুই এখানে আমার ওয়াশরুমে কি করিস? বের হো বলছি, বলতে বলতে টেনে বের করে দিল। আর কখনো তুই আমার রুমে আসবি না। এবার আর চুপ থাকতে পারলাম না। মেঘলা বলল, নিজে ডাকবি আবার বের করে দিবি? আমাকে কি তোর পুতুল মনে হয় যে যখন যা মন চায় আমার সাথে করবি? রাফি বলল, কি করছি? মেঘলা বলল, কি করিসনি জানিস না? রাফি বলল, চোখের সামনে লেবিনীয় জিনিস থাকলে শুধু আমি না, যে কেউই মুখ দিবে। এটা আমার না বয়সের দোষ, বড় হয়েছি, তুই নিজেকে সামলে রাখতে পারিস না। মেঘলা বলল, আমি সামলে রাখবো মানে? আমি কি এসব করতে চেয়েছি? রাফি বলল, হ্যাঁ অবশ্যই চেয়েছিস। আমার হাত ভাঙা ছিল, তুই চাইলে আমাকে আটকাতে পারতি, তুই বাধা দিসনি, তার মানে তোর ইচ্ছা ছিল। ভাইয়ার কথা শুনে নিজের উপরই নিজের ঘৃণা হতে শুরু করলো। আমাকে একটা ছেলে খারাপ চোখে দেখছে ভেবেই গা ঘিন করছে। মেঘলা বলল, তোর লজ্জা করছে না এগুলি বলতে? ছি, মানুষ কতটা খারাপ হতে পারে তোকে না দেখলে জানতেই পারতাম না। রাফি এবার আর কিছু না বলে মেঘলাকে সোজা ঘর থেকে বের করে দিল। মেঘলা বলল, যদি শরীর থেকে বাদ দিয়ে দিতে পারতাম শান্তি পেতাম। চরিত্রহীন দুশ্চরিত্রা এলসি মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? কথাগুলো বলতে বলতে মেঘলা নিজের ঘরে যাচ্ছিল, তখন রাস্তায় নাবিলের সাথে ধাক্কা খেলো। নাবিল বলল, ধেত কি করলি, ভিজে গেলাম তো। মেঘলা বলল, তুইও তো দেখবি। হ্যাঁ দেখবি, তুইও তো ছেলে, আয় দেখ, মজা নে। নাবিল বলল, আজব, কি দেখবো, কিসের মজা? মেঘলা মনে মনে ভাবলো, আরে কি করছি, একজনের রাগ অন্যজনের উপর দেখাচ্ছি কেন? কিছু না সরি বলে চলে গেল। নাবিল বলল, কি হলো ব্যাপারটা, কি দেখাতে চাইলো? আর মেঘলা এভাবে ভিজা কোথা থেকে আসছে? নাবিল দেখলো ভিজা পায়ের ছাপ রাফির ঘর থেকে শুরু হয়েছে। নাবিল বলল, তার মানে ও রাফির সাথে ছিল, এভাবে ভিজেছে, আর রাফি ওর সাথে উল্টাপাল্টা কিছু করছে, সেটার রাগ আমার উপর দেখাচ্ছে, তাই না? রাত হয়ে গিয়েছে, সবাই খেতে বসছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই, কাউকে খাবার দিতে আসেনি, নিজেও খায়নি। নাবিল বলল, মা মেঘলাকে ডাকলা না? নাবিলের মা বলল, ওর মন খারাপ, মার কথা মনে পড়ছে তাই খাবে না, আমিও জোর করিনি। তখন রাফি বলল, যত সব ঢং। নাবিল বলল, রাফি কি বলছিস? রাফি বলল, তুই তোর খাবারটা খা, কে খেলো কে না খেলো সেটা দিয়ে তোর কি দরকার, চুপচাপ তোর খাবারটা খা। নাবিল আর কথা বাড়ালো না, খেয়ে সবাই যে যার নিজের ঘরে চলে গেল। সারা বাড়ি নিস্তব্ধ, মেঘলাও ঘুমাইছিল। তখন মেঘলার শুভকাঙ্ক্ষীর আগমন ঘটলো। মেঘলা তাকে দেখে চিৎকার করতে চাইলো, কিন্তু ছেলেটি মেঘলার মুখ চেপে ধরলো। ছেলেটি বলল, শুধু ঝামেলা করো না, তোমার বাসার কারো ক্ষমতা আছে আমাকে আটকানোর? না, নেই। আমি চাইলেই সবার সামনে দিয়ে তোমাকে নিয়ে চলে যেতে পারি, বুঝছো?
তাই আমাকে রাগিও না। এই কথাগুলো লিখে চিরকুটটা মেঘলার হাতে দিয়ে একটা বন্দুক বের করে মেঘলার সামনে রাখলো। ভয়ে মেঘলার হাত পা কাঁপছে। ছেলেটি বলল, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব নাকি বোকা? তোমার গায়ে তো একটা ফুলের টোকাও লাগতে দিব না। এটা তাদের জন্য যারা আমাদের মাঝখানে আসবে। এবার তোমার যাকে মন চায় ডাকতে পারো, আসুক দেখি আমাদের মাঝখানে কে আসতে পারে। ছেলেটি মুখে কিছু বলে না, সবকিছু চিরকুটে লিখে ছেলেটি মেঘলার মুখ ছেড়ে দিল। মেঘলা বলল, আপনি আমার সাথে এমন করছেন কেন? যখন তখন চলে আসেন, একটু ঘুমাতেও দেন না। ছেলেটি বলল, কারণ ছাড়া আসি না। মেঘলা বলল, কি কারণ? ছেলেটি বলল, কারণটা পানিতে গুলে তোমাকে খাওয়ালো তুমি বুঝবে না। যাক, গভীরে না যাই, সহজে বুঝাই। কাল নীলিমার জন্য এসেছিলাম, আজ তোমাকে খাওয়াতে এসেছি। রাতে না খেলে শরীর খারাপ হয়। মেঘলা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা একটা প্যাকেট বের করে এসে মেঘলার সামনে বসলো। ততক্ষণে ছেলেটি মেঘলার হাত বেঁধে দিয়েছে। তাকিয়ে না থেকে সিদ্ধান্ত নাও, তোমার মুখ চলবে নাকি আমার হাত? মেঘলা ছেলেটি কি বলছে কিছুই বুঝতে পারলো না। ছেলেটি বলল, তোমার ফেভারিট বিরিয়ানি খাও। ছেলেটা মেঘলার মুখে খাবার তুলে দিল, কিন্তু মেঘলা খাচ্ছে না। ছেলেটি এক হাত মেঘলার মুখ চেপে ধরে জোর করে খাইয়ে দিল। তারপর ছেলেটি তার শেষ চিরকুটটা লিখে দিয়ে চলে গেল। শেষ চিরকুটে লেখা ছিল, তুমি যখন চাও না তখন ঠিক আছে, আমি আর আসবো না। আমি তোমার ভয়ের কারণ হতে চাই না। তবে একটা কথা মাথায় রেখো, আমার মেঘলাকে কেউ কষ্ট দেওয়ার অধিকার আমি ছাড়া আর কারোই নেই, এমনকি তোমারও নেই। তাই নিজের খেয়াল রেখো। যদি তুমি ভালো থাকো, কথা দিচ্ছি আমি আর আসবো না। কিন্তু নিজের খেয়াল যদি না রাখতে পারো, তাহলে আমি আবার অবশ্যই আসব। পরের দিন সকালে মেঘলা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। তখন নীলিমা আসলো। মেঘলা বলল, আপু কিছু লাগবে? নীলিমা বলল, না এমনি আসলাম। কি করছো? তখন মেঘলা বলল, আমার ফ্রেন্ড অসুস্থ, ওর জন্য একটু খাবার রেডি করছিলাম। আসলে ওর এখানে কেউ নেই, হাসপাতালে ভর্তি আছে, কিন্তু খাবার দেওয়ার মতো কেউ নেই, তাই আর কি। নীলিমা বলল, ও আচ্ছা, তুমি যাবে? মেঘলা বলল, হ্যাঁ, ওকে বলছি সকালে আমি খাবার নিয়ে যাব। এতক্ষণে হয়তো অপেক্ষা করছে। জানো, আমি যখন অসুস্থ ছিলাম ও আমার খুব যত্ন নিয়েছে। এখন ওর সেবা করাটা আমার দায়িত্ব। তখন নীলিমা বলল, একদম, উপকারের কথা বলতে নেই। সুযোগ যখন পেয়েছো, অবশ্যই ঋণ পরিশোধ করা উচিত। ঠিক আছে, তাহলে তুমি রান্না করো, আমি যাই। এটাই তো সুযোগ রাফির সাথে মেঘলার ঝামেলা লাগানোর। তোমার ভালোবাসা নিয়ে রাফি খুব অহংকার, আমি সেই অহংকার ভেঙে চোরমার করে দেব। মেঘলা, অনেক অপমান হয়েছি তোমার জন্য, এবার তোমার পালা। যেমন ভাবনা তেমন কাজ। নীলিমা রাফির ঘরে গেল। রাফি বলল, তুমি আমার ঘরে? নীলিমা বলল, কেন, আসতে পারি না? রাফি বলল, পারো, তবে আমার পছন্দ না। যাই হোক, কিছু বলবে? নীলিমা বলল, রাফি বলল, কি? নীলিমা বলল, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? রাফি বলল, আসার আগেই বলে এনেছি। তখন নীলিমা বলল, আবার বলো না প্লিজ। রাফি বলল, মেঘলাকে কষ্ট দেওয়ার জন্য। নীলিমা বলল, কিন্তু তুমি ওকে কষ্ট কেন দিতে চাও? রাফি বলল, বলতে বাধ্য নই। নীলিমা মনে মনে বলল, না বললে কি হবে? আমি জানি মেঘলা নীরবের সাথে মিশে, তাই তোমার হিংসা হয়। আর আমি আজ সেই হিংসার আগুনে ঘি ঢালতে এসেছি। আমি তোমাকে কিছুতেই মেঘলার হতে দিব না রাফি। একদিন মেঘলার ফোন রিসিভ করছিলাম, তার জন্য তুমি আমাকে অনেক অপমান করছিলা এন্ড থাপ্পড়ও মারছিলা। আমি সেসব ভুলিনি, এর শোধ আমি তুলবো। জানি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো, কিন্তু এই ভালোবাসা আমি টিকতে দিব না। তখন রাফি বলল, আর কিছু বলার না থাকলে যেতে পারো। নীলিমা বলল, তোমার কি মনে হচ্ছে না তুমি মেঘলার সাথে যেমন আচরণ করছো তাতে মেঘলা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? তখন রাফি বলল, পাগলের মতো কথা বন্ধ করো। মেঘলা আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ওকে আমি মারতে মারতে মেরে ফেললো, আমাকে ছেড়ে যাবে না, সেই বিশ্বাস আমার আছে। মেঘলা আমাকে ছেড়ে যাওয়ার আগে নিজেকে শেষ করে দিতে পারে, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবতে পারে না। আর তুমি নিজেই তো সেটার প্রমাণ। তুমি যখন বলছিলে আমি ওকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি, তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। তারপর এসব কি করে বলছো? নীলিমা বলল, ও হয়তো তোমাকে ভালোবাসতো, কিন্তু এখন ভালোবাসে না। রাফি বলল, অবশ্যই বাসে, সারা জীবন বাসবে। তখন নীলিমা বলল, ভুল ভাবছো তুমি, মেঘলা তোমাকে এখন আর ভালোবাসে না রাফি। এখন যেটা আছে সেটা শুধু ভয়, ভালোবাসা না। রাফি বলল, পাগল হয়ে গিয়েছো তুমি, আমার আর মেঘলার সম্পর্কের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। নীলিমা বলল, তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। রাফি বলল, কিসের চ্যালেঞ্জ? নীলিমা বলল, আজ তুমি মেঘলাকে নীরবের কাছে যেতে মানা করবা, মানে ওকে বাসায় থাকতে, বাসা থেকে বের হতে নিষেধ করবে। তবে জোর করে বা ভয় দেখিয়ে নয়, হাসতে হাসতে বলবে, যদি মেঘলা তোমার কথা শুনে
তোমার কথা শুনে যদি না যায় তাহলে বুঝবো মেঘলা তোমাকে সত্যিই ভালোবাসে। রাফি বলল, এ আর এমন কি গ্যারান্টি দিয়ে বলতে পারি মেঘলা আমার কথার বাইরে এক পাও কোথাও রাখবে না। তখন নীলিমা বলল, ঠিক আছে দেখা যাক ওর কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, তুমি নাকি নীরব। তুমি ডাকো মেঘলাকে, আমি যাই। রাফি বলল, তুমি থাকো, তোমার সামনে বলছি। নীলিমা বলল, বলো বলো। মেঘলা যেমন নরম মনের মানুষ, ও না গিয়ে থাকতেই পারবে না। ও না গেলে একজন অসুস্থ মানুষ না খেয়ে থাকবে, সেটা কিছুতেই মানতে পারবে না। আজ তুমি হারবে রাফি। কথাগুলো নীলিমা মনে মনে বলছিল। তখন রাফি মেঘলাকে ডাকলো, বলল, মেঘলা শুনে যা তো। মেঘলা বলল, আসছি। মেঘলা রুমে এসে বলল, বল। রাফি বলল, আজ স্কুলে যাস না কেমন? আমার কাছেই থাক, কখন কি দরকার হয়। তখন মেঘলা বলল, যাবো না। তারপর রাফি বলল, মনে থাকবে? মেঘলা বলল, রাফি বলল, কোথাও যাস না কিন্তু। মেঘলা বলল, আচ্ছা বলে চলে গেল। তখন মেঘলা ভাবছে, ভাইয়া তো বলল ওর কাছে থাকতে, কিন্তু নীরবের জন্য যে রান্না করলাম ওর কাছে তো কেউ নেই। আমি ওকে বলে দিয়েছিলাম আমি সকালের খাবার নিয়ে যাব, ও তো নিশ্চয়ই অপেক্ষায় থাকবে। আমি খাবার না নিয়ে গেলে হয়তো খাওয়াটাও হবে না। আমার অসুস্থতার সময় ও আমার পাশে ছিল, আমার কত সেবা করছে। আমার যাওয়া উচিত, আবার ব্যথাটাও তো আমার জন্যই পেল। আচ্ছা নাস্তা খাওয়ার পর তো ভাইয়া বিশ্রাম নেবে, তখন গেলে কেমন হয়? ভাইয়া তো স্কুলে যেতে বারণ করছে, কারণ স্কুলে অনেক সময় থাকতে হবে, কিন্তু এখানে তো শুধু যাব আর আসবো, দেরি হবে না। ততক্ষণে ভাইয়া নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, বাসায় তো সবাই আছে। এতটুক সময় ওর খেয়াল রাখার মতো অনেকেই আছে। আমি যাব আর আসবো, তাতে ভাইয়া মনে হয় না রাগ করবে। রাফিকে না বলে মেঘলা নীরবের কাছে চলে গেল। নীলিমা মেঘলার পিছন গেল। নীরব বলল, এসবের কি দরকার ছিল মেঘলা? হাসপাতাল থেকে তো খাবার দিতই। মেঘলা বলল, আমি থাকতে হাসপাতালের খাবার কেন খাবে? আমি বুঝি তোমার কেউ না? নীরব বলল, কেউ না মানে? তুমি তো আমার সবচেয়ে আপনজন। মেঘলা বলল, মানে? নীরব বলল, বারে তুমি তো আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। কথাটা শুনে মেঘলা একটু বিচলিত হয়ে গেল। নীরব ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিল আর মেঘলাকে চিন্তা মুক্ত করার চেষ্টা করলো। নীরব বলল, আরে মেঘলা কি চিন্তা করছো? আমি তো মজা করছিলাম। আমি খুব ভালো করেই জানি আমি হাজার চাইলেও তুমি কখনো আমার হবে না, কারণ তোমার মনে রাফি বাস করে। তাই আমার সেখানে কোনো জায়গা নেই, আর আমি সেখানে ঢুকতেও চাই না। তোমাকে আমার ভালো লাগে এটা সত্যি, কিন্তু তোমার বিরুদ্ধে গিয়ে কখনো কোনো দাবি করব না। তুমি আমার খুব ভালো একজন বন্ধু, এর বেশি কিছু না, ঠিক আছে? এবার একটু হাসো প্লিজ। মেঘলা বলল, এমন মজা কেউ করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। নীরব বলল, থাক ভয় পেতে হবে না। মেঘলা বলল, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে যেতে হবে, ভাইয়া অসুস্থ জানোই তো। নীরব বলল, আচ্ছা তুমি রেখে যাও, আমি খেয়ে নিব। মেঘলা বলল, রেখে যেতে হবে কেন? এখনই খেয়ে নাও না। নীরব বলল, আসলে আমার হাতে তো ব্যান্ডেজ, আমি কি করে খাবো? মেঘলা বলল, তার মানে তুমি কাল থেকে কিছুই খাওনি? নীরব বলল, না মানে আসলে আমার পরিচিত কেউ এখানে নেই তো, তাই আর কি। তুমি রেখে যাও, আমি অফিসের কোনো স্টাফকে আসতে বলি, আসলে খেয়ে নিব। মেঘলা বলল, কে কখন আসবে এই আশায় বসে থাকলে হবে? নীরব হাতের ব্যান্ডেজ খোলার চেষ্টা করতে করতে বলল, আচ্ছা দাও আমি খাচ্ছি। মেঘলা বলল, আরে কি করছো? নীরব বলল, তুমি রান্না করছো, আমি সেটা খাবো না, তা কি করে হয়? তুমি দাও, আমার যতই কষ্ট হোক খাবো। মেঘলা বলল, আরে থামো, খেতে হবে না। নীরব বলল, না তুমি কষ্ট করে রান্না করছো। তখন মেঘলা বলল, তোমাকে না খাইয়ে আমি যাব না, কিন্তু তার জন্য তোমাকে ব্যান্ডেজ খুলতে হবে না। আমার কি হাত নেই নাকি? নীরব বলল, মানে? মেঘলা বলল, তোমাকে আমি খাইয়ে দিব। নীরব বলল, কিন্তু? মেঘলা বলল, একটু আগেই তো বললে আমরা ভালো বন্ধু, তাহলে বন্ধু কি বন্ধুকে খাইয়ে দিতে পারে না? নীরব বলল, অবশ্যই পারে। মেঘলা বলল, এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নাও তাড়াতাড়ি। মেঘলা নিজের হাতে নীরবকে খাইয়ে দিল। ততক্ষণে নীলিমা তা প্রেমবন্দি করতে ভুলেনি। মেঘলা বাসায় ফেরার আগেই নীলিমা বাসায় চলে গেল। তখন নীলিমা বলল, আসতে পারি? রাফি বলল, মানা করলো, আসবে জানি, তাই ঢং না করে যা বলার আছে বলে ফেলো। তখন নীলিমা বলল, তুমি হেরে গিয়েছো রাফি। রাফি বলল, আমার চোখ আছে, মেঘলা যে বাইরে গিয়েছে সেটা আমি দেখছি। নীলিমা মেঘলার আর নাবিলের একটা ছবি দেখিয়ে বলল। নীলিমা বলল, কিন্তু এটা নিশ্চয়ই দেখোনি। রাফি ছবিটা দেখে বলল, তুমি এখন যাও নীলিমা। নীলিমা বলল, যা করার করে ফেলছি, বাকিটা রাফি নিজেই করবে। আজ তো তোমার কপালে দুঃখ আছে মেঘলা। ভাবতে ভাবতে নীলিমা চলে গেল। কিছুক্ষণ পরই মেঘলা চলে আসলো। মেঘলা এসে রাফির ঘরে গেল। রাফি চুপচাপ বসে আছে। মেঘলা বলল, তুই বসে আছিস কেন ভাইয়া? ডাক্তার তো তোকে বেড রেস্টে থাকতে বলছে। রাফি খুব শান্তভাবে বলল, সেটা তো না ভাবলেও চলবে। মেঘলা বলল, কিছু কি হয়েছে? রাফি বলল, না কিছু হয়নি,
এখান থেকে যা মেঘলা। মেঘলা বলল তোর মন খারাপ কেন? রাফি বলল ক্ষুধা পেয়েছে তাই। মেঘলা বলল আমি এখনই খাবার নিয়ে আসছি। মেঘলা গিয়ে খাবার নিয়ে আসলো। রাফি বলল খাইয়ে দে। মেঘলা বলল তুই আমার হাতে খাবি? রাফি বলল এক কথা বারবার বলি না, এক কথা বারবার বলি না, আমি খাইয়ে দিতে না চাইলে যেতে পারিস, মানা করব না। তখন মেঘলা বলল কেন দিব না, অবশ্যই দিব, এই নে খা। রাফি মেঘলার দিকে তাকিয়ে খাবারটা মুখে নিল। মেঘলা বলল এভাবে তাকিয়ে আছিস কেন? কথাটা বলার সাথে সাথেই রাফি মেঘলার হাতে কামড় বসিয়ে দিল। মেঘলা বলল আহ কি করছিস, আমার লাগছে। লাগছে তো স্যার ভাইয়া। রাফির কানে যেন মেঘলার কথা ঢুকছেই না। সে হাতে কামড় দিয়ে বসে আছে, কামড় দিয়ে ধরে আছে। মেঘলা ব্যথা সহ্য করতে না পেরে কেঁদে দিল। রাফি এবার হাতটা ছেড়ে দিল আর ছেড়ে দিয়ে বলল আমার ঘর থেকে বের হ, আর আর কখনো আমার ঘরে আসবি না, আমি তোর মুখ দেখতে চাই না। মেঘলা রাফির আচরণে অবাক হলো। হাতে প্রচুর ব্যথা হচ্ছে, তবুও সে ব্যথা যেন মেঘলাকে ছুঁতে পারলো না, কারণ সে রাফির চিন্তায় ব্যস্ত। রাফি মেঘলার ধ্যান ভাঙিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। সেই থেকে রাফি মেঘলার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেঘলা অনেক চেষ্টা করেও কথা বলতে পারলো না। কেটে গেছে অনেকগুলো দিন। নীরব ততক্ষণে সুস্থ হয়ে গিয়েছে। রাফির হাতও ভালো হয়ে গিয়েছে, কিন্তু রাফি মেঘলার সাথে কথা বলেনি। এই কয়দিনে ভিলেনের কথা ভুলে গিয়েছে। প্রতিদিনের মতো মেঘলা আজও নির্ভয়ে ঘুমিয়েছিল। এর মধ্যেই সেই ভিলেনের আগমন ঘটে। তবে আজকের ব্যাপারটা প্রতিদিনের মতো ঘটলো না। মেঘলা ঘুমাইছিল, হঠাৎ কেউ মেঘলাকে টেনে তুললো। মেঘলা ঘুম অবস্থায় ঠিক বুঝতে পারলো না কি হচ্ছে। চোখ খুলে কিছু বোঝার আগেই ছেলেটি মেঘলার হাত পা আর মুখ বেঁধে দিল। ছেলেটি বলল ছটপট করে লাভ নেই, এর আগেও নিয়ে গিয়েছি, এবারও নিয়ে যাব। বাধা দেওয়ার চেষ্টা করে নিজেকে কষ্ট বাড়িও না, কথার অবাধ্য আমার পছন্দ না বলেই ছেলেটি মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলা কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাছে। ছেলেটি মেঘলাকে কোলে নিয়ে নির্ভয়ে বাসার মেন দরজা দিয়ে বের হয়ে গেল। তখন মেঘলা মনে মনে বলল এর ভাবভঙ্গি দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে তার মনে কোনো প্রকার ভয় আছে, কারণ বাসায় এসে এভাবে কি করে এসব করছে, তাকে কেউ দেখে ফেললে তাও ভয় করেনি। এত নির্ভয়ে বাইরে কেউ কি বাসায় ঢুকতে পারে? তাও একটা মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, এত সাহস! তাহলে কি ও কি আমার বাসার কেউ? ছেলেটি মেঘলাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। মেঘলা এবার ছটফট করছে। ছেলেটি বলল উফ, শুরু করে দিলে, আচ্ছা খুলে দিচ্ছি, কি বলবে বলো। ছেলেটি মেঘলাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে মুখটা খুলে দিল। তখন মেঘলা বলল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, ছাড়ুন বলছি, আমি কিন্তু এখন চেঁচাবো। ছেলেটি বলল আমাকে ভয় দেখাতে চাইছো, ব্যাপারটা হাস্যকর। তারপর ছেলেটি ড্রাইভ করছে, মেঘলা বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে, কিন্তু গাড়ির গ্লাসের জন্য আওয়াজ বাইরে বের হচ্ছে না। আসসালামু আলাইকুম গাইস, তোমাদের যদি এই পার্টটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিওটা লাইক দিতে ভুলবা না। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো নেক্সট পার্ট 30 মিনিটের পাইবা। তো নেক্সট পার্টে দেখা হইব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।